আসসালামু আলাইকুম। ভিডিওজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের জেনারেল নলেজ সাজেশনমূলক একটি ক্লাস। প্রথমে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। কয়জন জয়েন করেছেন একটু দেখি। যারা জয়েন করেছেন একটু বলবেন শোনা যাচ্ছে কিনা, সব কিছু সব ক্লিয়ার আছে কিনা। আমাকে কি শোনা যাচ্ছে একটু কনফার্ম করবেন। পারিয়া লিখেছেন ক্লিয়ার, স্মৃতিনাথ লিখেছেন স্যার যাচ্ছে। তাহলে আশা করি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ঠিক আছে, আবারও শুভেচ্ছা জানাচ্ছি বিটিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে, যারা জয়েন করেছেন এবং পরে যারা জয়েন করবেন। আজকের ক্লাসটি সাধারণ জ্ঞানের ক্লাস। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের ক্লাস করেছেন। আজকে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা পড়ব কম, জানবো একটু বেশি, যে কি পড়ব, কিভাবে পড়ব এবং কি সাধারণ জ্ঞান কোথায় কোথায় আমাদের প্রয়োজন হবে, কতটুকু আমরা পড়ব, কতটুকু একদম পড়ব না, কতটুকু গুরুত্ব দিয়ে পড়ব, কিভাবে পড়ব, কিভাবে নোট করব এবং কি কীভাবে ইফেক্টিভলি সাধারণ জ্ঞানটাকে কাজে লাগানো যায়। প্রথমেই আমরা দেখি সাধারণ জ্ঞানটা আসলে কী। সাধারণ জ্ঞান শুনতে সাধারণ মনে হলেও অনেকের কাছে এটা খুবই অসাধারণ এবং খুবই কঠিন, খুবই জটিল বা খুবই বিরক্তিকর একটি বিষয়। অনেকে এটা পড়তে চান না, অনেকে এড়িয়ে যেতে চান। আমাদের কিছু ভার্সিটিতে কিছু বিষয়ে কিছু কিছু ইউনিটের সুযোগ রয়েছে সাধারণ জ্ঞান এড়িয়ে যাওয়ার। আমরা সেটা নিয়েও আজকে কথা বলবো। আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই আমরা ক্লাসটা শেষ করব এবং কি আশা করি আজকের ক্লাস শেষে সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের কিছু ভীতি কমে যাবে এবং কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কাদের জন্য না পড়লেও চলবে, এই বিষয়গুলো আশা করি আজকের পর আপনাদের কনফিউশনটা আর থাকবে না। ওকে, আমরা দেখি অনেকেই জয়েন করেছেন সম্ভবত। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে। আসসালাম। ফারিয়া বলছেন ঠিক আছে স্যার। আমার জেনারেল নলেজ অনেক ভয় লাগে। ফারিয়া লিখেছেন স্যার আজকে কথা দিচ্ছি ভয় কিছুটা কমে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই এই ভয়টাকে আমরা জয় করার চেষ্টা করব। এনি হাউ দেখি কীভাবে কী করা যায়। আশা করি ফুল টাইম থাকবেন আপনারা। আমরা সাধারণ জ্ঞান নিয়ে একটু যাই। সাধারণ জ্ঞানটা আসলে কী, সাধারণ জ্ঞানটা কী এবং কী করতে হবে আমাদেরকে। যেহেতু আমাদের আপনারা জানেন ইন্টার পরীক্ষা এখনও চলছে। আপনার ফার্স্ট টাইমার অনেকে আছেন, সেকেন্ড টাইমাররা আছেন। যারা ফার্স্ট টাইমার তাদের জন্য কথা হচ্ছে এখনও ইন্টার পরীক্ষা শেষ হয়নি আপনাদের। যেহেতু চট্টগ্রাম বোর্ডের অন্যান্য বোর্ডে শেষ হয়ে যাচ্ছে, চট্টগ্রাম বোর্ডে কিছু পরীক্ষা বাকি আছে। আগামী কিছুদিন হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনাদের পরীক্ষাগুলো শেষ হবে। এই সময়ে ফুল ফোকাসটা আসলে এসএসসি পরীক্ষায় রাখবেন, এটাই ভালো। একাডেমিক রেজাল্টটাও একটু ভালো হওয়া প্রয়োজন। পাশাপাশি যাদের প্রিপারেশন ভালো তারা হয়তো একটা অ্যাডমিশন টেস্ট নিয়েও আপনাদের কিছুটা প্রস্তুতি নিয়ে নিতে চাচ্ছেন, সেটা নিতে পারেন। এই যে সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে আপনাদের যে পুরোপুরি ভর্তি প্রস্তুতি শুরু হয়ে যাবে, সেখানে গিয়ে সাধারণ জ্ঞান বিষয়ক আমরা কিভাবে শুরুটা করবেন, শুরু করার আগে একটা প্ল্যানিং করা দরকার। আসলে শুরু করে ফেললে হয় না। বাজারে তো আমাদের অনেক বই আছে, বা আমাদের সাধারণ জ্ঞানটা এমন জিনিস প্রচুর পড়া। এখানে আবার আমরা অনেকেই সাধারণ জ্ঞান একদম অসাধারণ হয়ে যেতে চাই, মানে অনেক কিছু পড়ে ফেলবো, অনেক কিছু জেনে যাব। যেহেতু এটা এমন একটা বিষয় যেখানে অনেক কিছু জানার আছে, বাংলাদেশ সম্পর্কে জানার আছে, পুরো বিশ্ব সম্পর্কে জানার আছে, তথ্য প্রযুক্তি সম্পর্কে জানা আছে, বিনোদনের সম্পর্কে জানা আছে, প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ আছে, সব কিছু নিয়েই জানার একটা সুযোগ আছে। এবং কি অনেকের কাছে আবার পড়তে পড়তে ভালো লাগে, কিন্তু এটা এমন বিষয় যে খুব বেশি ভালো লেগেও সমস্যা আছে, কারণ এখানে প্রচুর সময় দেওয়া যাবে না। আর যেহেতু এখানে একটা ফাঁদও থাকে সাধারণ জ্ঞানে, এই ফাঁদটা হচ্ছে বেশি মার্কস তুলতে গিয়ে অনেকেই হারিয়ে পেলেন, অনেকের পক্ষে বেশি পেতে গিয়ে খুব কম পাওয়া হয়ে যায়।
এই বিষয়গুলো যাতে আমাদের জন্য না ঘটে, কীভাবে স্মার্টলি একটি হ্যান্ডসাম নাম্বার আমরা তুলতে পারি, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে আমরা তাহলে সাধারণ জ্ঞানের বেসিক একদম প্রথম বিষয় থেকে আমরা একটু শুরু করি। সাধারণ জ্ঞানকে আমরা সংক্ষেপে জিকে বলে থাকি, তাই না? জিকে আমরা যদি লং শব্দ ইউজ না করি, আমরা শর্ট শব্দ ইউজ করবো আজকে জিকে, একটু আমাদের টাইমটা সেভ হবে। এই জিকেকে আমরা যদি দুভাগে ভাগ করা যায়, জিকে, ঠিক আছে? জিকে সাধারণ জ্ঞান কিন্তু দু ধরনের হয়। আমরা দু ধরনের মিনস হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়ক, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক। বাংলাদেশ বিষয়কটাকে যদি আমরা বিডি বলি, বিডি, আর একটা ইন্টারন্যাশনাল। ঠিক আছে? তাহলে বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল মিলেই সাধারণ জ্ঞান সমন্বয়। তাহলে বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন আসবে, ইন্টারন্যাশনাল থেকে কিছু প্রশ্ন আসবে। তবে আমরা লাস্ট কয়েক বছর এবং কি বাংলাদেশের অন্যান্য পরীক্ষাগুলো, বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন একটু কম আসে। একটু মিনস যদি আমরা একটি ধারণাগত বলতে যাই আপনাদেরকে, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রায় 70% মতো নাম্বার চলে আসে। 70% প্লাস মাইনাস আছে অবশ্যই, এটা একদম এক্সাক্ট 70% না। তাহলে ইন্টারন্যাশনাল থেকে 30% ধরতে পারি আমরা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল থেকে আমাদের জিকে আসতে পারে 30%, বাংলাদেশ বিষয়াবলী থেকে আসতে পারে 70%। এই হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে জিকে বাংলাদেশ বিষয়াবলীতে একটু জোর দিতে হবে যদি নাম্বার বেশি পেতে চাই। ইন্টারন্যাশনালকে চাইতে বাংলাদেশ বিষয়াবলীকে এগিয়ে রাখতে হবে, বাট ইন্টারন্যাশনালকে একদম এড়িয়ে যাওয়া যাবে না। কখনো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ইন্টারন্যাশনালকেও গুরুত্ব দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কোশ্চেনগুলো সেখানে দেখা যাচ্ছে একটু ডিপ প্রশ্ন আসে, বা সংখ্যাটা অনেক সময় বেড়ে যায়, বা 50-50 গিয়েও পৌঁছে। বাংলাদেশ বিষয়াবলী 50%, ইন্টারন্যাশনাল 50%, একটা ব্যালেন্স হয়ে যায়। সিইউ তো মাঝে মধ্যে আমরা একটু দেখতে পাই, বিভিন্ন ভার্সিটিতে এরকম দেখতে পাই, বাট কমনলি আমরা স্টাডি করে দেখেছি বাংলাদেশ বিষয়াবলী থেকে 70%, কখনো 60-70% বলতে পারি, আর ওখানে 30-40% কোশ্চেন আমাদের জিকের জন্য এসে থাকে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম জিকে দু ধরনের হতে পারে, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এখন আমরা দেখব বাংলাদেশ বিষয়াবলীতে কী ধরনের প্রশ্ন হয়, বাংলাদেশ বিষয়াবলী অধ্যায়গুলো কীরকম। আমরা যারা একদম ফার্স্ট টাইমার, আপনাদের জন্য একেবারে নতুন জিকে কী ধরনের প্রশ্ন হয়, কী ধরনের, আমাদের আজকের ক্লাসের শেষে আমরা আপনাদের জন্য কিছু রিয়েল কোশ্চেন রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্নগুলো আমরা দেখব। আপনারা দেখতে পাবেন যে প্রশ্নগুলো আসলে কী ধরনের হয়। তার আগে আমরা অধ্যায়গুলো বিভাজনটা দেখি, অধ্যায়গুলো কিভাবে ভাগ করা হয়েছে, বা এই অধ্যায়ের অধীনে কী কী আছে, আমরা কিভাবে পড়ব, ওই অধ্যায়ের সব কি পড়ব নাকি কি পড়ব না। ঠিক আছে? প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী দেখি। আচ্ছা, বিডি দেখি। মার্কেটে সমস্যা করছে। বাংলাদেশ বিষয়াবলীতে এটা এখানে হচ্ছে সবচেয়ে বড় ভয়টা। এই জায়গায় আমরা অনেকেই শুরু করতে চাই আমাদের সেই সম্রাট অশোক থেকে, আমরা সেই মৌর্য গুপ্ত থেকে শুরু করতে চাই, যেহেতু আমাদের বইগুলোতে সেখান থেকেই দেওয়া আছে। সেখান থেকে আমাদের অনেকে আবার পড়ানোর সময় আমরা সেখান থেকে শুরু করতে চাই। এখন মৌর্য, আর্য, মৌর্য, পাল, সেন, এই বংশগুলো সম্পর্কে যখন আমরা বিস্তারিত পড়তে যাই, এরপরে মুসলিম শাসন আছে, সুলতানি আমল, মোগল আমল, অনেক বিষয় আছে, তখন আমাদের কি হয়, ওই অংশগুলো শেষ করতে করতে আমাদের পরীক্ষার কাছাকাছি সময় হয়ে যায়। দিন শেষে সেখান থেকে কতটুকু মার্কস আসে আমরা আজকে দেখব। ঠিক আছে? শুরুতে আমরা দেখি প্রাচীন ইতিহাস। এই প্রাচীন ইতিহাসের মধ্যে যে বলে দিলাম সম্রাট অশোক থেকে শুরু করে
গুপ্ত বংশ, মৌর্য, পাল, সেন থেকে শুরু করে একদম ব্রিটিশ আমলের আগ পর্যন্ত পুরো অংশটাকে আমরা প্রাচীন ইতিহাসে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই অংশ যত আলোচনা আছে বইতে আমরা দেখব বিশাল আলোচনা আছে, এবং এখান থেকে পরীক্ষা আসে না বিষয়টা এমন না, প্রচুর আলোচনা আসে। তারপর অংশ হচ্ছে আমাদের ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসনামল। ব্রিটিশ শাসনামল এখানে আমরা 1757 থেকে বেসিকলি 1757 থেকে আমরা 1947 পর্যন্ত এই অংশগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পর্ব। বাংলাদেশের স্বাধীনতা পর্ব বলতে আমরা 1947 থেকে শুরু করে বাংলাদেশের 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই যে ঘটনা প্রবাহ আছে, বিভিন্ন বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের এই পর্বে আলোচনা হবে। আর কয়েকটি বিষয় আছে যেখান থেকে বাংলাদেশ বিষয়গুলি প্রশ্ন হয়, আমরা শুধু অধ্যায়গুলো জানবো। বাংলাদেশের অর্থনীতি, সংবিধান, ঠিক আছে, অর্থনীতি, সংবিধান আছে। তারপর বাংলাদেশের ভূপ্রকৃতি, এটা আমরা শুরুতেই লেখার দরকার ছিল, বাংলাদেশের ভূপ্রকৃতি। লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। বাংলাদেশের ভূপ্রকৃতি, ঠিক আছে, এই বিষয়। তাহলে আরেকটা আমরা অধ্যায় রাখি বিবিধ। এখন আমরা এই অধ্যায়গুলো দেখি। প্রথমে বলছি আমরা এখান থেকে শুরু করি, বাংলাদেশের ভূপ্রকৃতি, তারপর হচ্ছে প্রাচীন ইতিহাস, ব্রিটিশ শাসনামল। এই দুইটাকে আমরা একসাথে ধরতে পারি, দুইটাকে আমরা এক করতে পারি। বাংলাদেশের স্বাধীনতা পর্ব, অর্থনীতি, সংবিধান এবং বিবিধ, এই হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন আসার চ্যাপ্টারগুলো। আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি যদি বলি, এখানে বাংলাদেশের যে আয়তন আছে, বাংলাদেশের যে সীমানা আছে, বাংলাদেশের যে আন্তর্জাতিক রেখাগুলো আছে, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা আমরা জানি। তারপর বাংলাদেশের যে জলবায়ু বিষয়ক বাংলাদেশের যে ভূপ্রকৃতিগুলো, ওই যে টার্সিয়ারি, তারপর সাম্প্রতিক প্লাবন সমভূমিগুলো, এই বিষয়গুলো যত আলোচনা আসে সবগুলো বাংলাদেশের ভূপ্রকৃতিতে আমরা রেখেছি। এখান থেকে প্রতি বছর একটা দুটো প্রশ্ন থাকে, সর্বোচ্চ একটা থেকে দুইটা প্রশ্ন থাকে, এর বেশি থাকে না, এক বা দুই থাকে। তারপর বাংলাদেশের প্রাচীন ইতিহাস, ব্রিটিশ শাসনামল, এই জায়গায় সবচেয়ে বেশি পড়া, সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলিতে সবচেয়ে বেশি পড়া হচ্ছে এই যে প্রাচীন ইতিহাস থেকে শুরু করে ব্রিটিশ শাসনামল, মানে 1947 সালের আগ পর্যন্ত অনেক বেশি পড়া। কিন্তু এখান থেকে পরীক্ষায় খুব বেশি কিন্তু আসে না, এখান থেকে আমরা ধরতে পারি একটা বা দুইটা প্রশ্ন আসে, এক বা দুই, কিন্তু পড়া সবচেয়ে বেশি বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে। তারপর হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা পর্ব, এটা আমাদের পারার কথা, যেহেতু আমরা ছোটোকাল থেকে 1947 থেকে 71 ইতিহাস পড়ে আসছি, এবং এখান থেকে প্রশ্ন আসেও বেশি, বিভিন্নভাবে আসে। ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা পর্ব, এখান থেকে আমরা 3টি বা 4টি প্রশ্ন দেখতে পাই। গত কয়েক বছর প্রশ্ন স্টাডি করে দেখি 3 থেকে 4টি প্রশ্ন আসে। অর্থনীতি, এই অর্থনীতিটা ঠিক অর্থনীতি শব্দ হয়ে আসবে না, কখনো ভিন্ন আঙ্গিকে আসবে, বাট এটা অর্থনীতি রিলেটেড প্রশ্ন। প্রতি বছর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতি রিলেটেড প্রশ্ন একটু বেশি আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে, অন্য বিশ্ববিদ্যালয়ে আসে। 3টি থেকে 4টি প্রশ্ন এই অর্থনীতি রিলেটেড থাকে, বাট এখানে পড়া কম, পড়া খুবই কম, কিন্তু পরীক্ষায় বেশি আসে এবং নাম্বার পাওয়ার একটা ভালো সুযোগ। 3টি থেকে 4টি প্রশ্ন থাকে। তারপর সংবিধান, এটা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকেও কখনো সংবিধান রিলেটেড হুবহু, পাশাপাশি আমরা যারা এসএসসিতে উচ্চ মাধ্যমিক মানবিকে যারা পৌরনীতি ও সুশাসন পড়ে এসেছি, সেখানে আমরা সংবিধান, সাংবিধানিক সংস্থা, তারপর সরকারের যে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগগুলো পড়ে এসেছি। প্রত্যেকটা পড়া এখানে কাজে লাগবে। যারা পৌরনীতি ভালো করে পড়েছেন আপনারা,
দেখবেন এখানে আপনাদের জন্য খুবই সহজ হবে সংবিধান রিলেটেড প্রত্যেকটা প্রশ্ন উত্তর করা। হ্যাঁ, এখানে শুধু সংবিধান নিয়ে আসবে না, সাংবিধানিক যে সংস্থাগুলো আছে, সাংবিধানিক পদগুলো আছে, তারপর আছে কি সরকারের যে বিভাগগুলো প্রত্যেকটা সংবিধানের ধারার সাথে জড়িত আছে। এখান থেকে তিনটি বা দুটি প্রশ্ন থাকে, দুই থেকে তিনটি প্রশ্ন থাকে। বিবিধর মধ্যে আমরা সাম্প্রতিক থাকতে পারে, সবসময় দেখবেন কিছু সাম্প্রতিক, এখানে আমরা রাখি সাম্প্রতিক। চলমান, বাংলাদেশের চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ, পলিটিক্যাল, ইকোনমিক্যাল অথবা খেলাধুলা সম্পর্কিত, বিনোদন সম্পর্কিত এই বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক 2 থেকে 3টি প্রশ্ন সব সময় থাকে। আরও বেশিও থাকে, কখনো কখনো 4-5টি থাকে, কখনো 2-3টি থাকে, বাট থাকে। আমরা এখানে ধরতে পারি 3 থেকে 4টি প্রশ্ন থাকে সাম্প্রতিক রিলেটেড। এখানে পরিসংখ্যান সম্পর্কে থাকতে পারে, অর্থনীতি সম্পর্কিত থাকতে পারে। এই হচ্ছে বিবিধ, এর মধ্যে থাকবে খেলাধুলা, বিনোদন, তারপর বাংলাদেশের অন্যান্য যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের নদ নদী, এই সম্পর্কিত প্রশ্নগুলোও থাকে। রাফলি আমাদের এই অধ্যায়গুলো থেকে আমরা যে আজকে প্রশ্ন ব্যাখ্যা করব, সেই ব্যাখ্যার মধ্য থেকে আমরা দেখতে পাবো যে এই অধ্যায়গুলোর মধ্যে কোনো না কোনোভাবে কানেক্টেড আমাদের প্রশ্নগুলো। ঠিক আছে, আমাদের এই যে বাংলাদেশ বিষয়াবলী আমরা সিলেবাসটা একটু আলোচনা করেছি, কী ধরনের প্রশ্ন হয়, কোন কোন অধ্যায় থেকে আসতে পারে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা জানাতে পারেন। আমি পরে আন্তর্জাতিক পর্বে যাওয়ার আগে আমরা প্রশ্নগুলো দেখে পেলে আপনাদের কি জানার আছে। বাংলাদেশ কৃষি, আফসারা সুলতানা মৌলিক, বাংলাদেশ কৃষি। আদনান চৌধুরী বলছেন আসসালামু আলাইকুম। ইসলাম তিন্নি বড়ুয়া, ইসলাম সৌরভউদ্দিনুল্লাহ সিফাত, জি স্যার, ইসলাম। হ্যাঁ, একজন লিখেছেন বাংলাদেশ কৃষি। হ্যাঁ, বাংলাদেশের কৃষি, এই অর্থনীতি আমি বলেছি, অর্থনীতির ভিতরে বলছি, শুধু অর্থনীতি মানে শুধু অর্থনীতি না, কৃষিটাও কিন্তু অর্থনীতির পার্ট। বুঝতে পেরেছেন? কৃষিটা অর্থনীতির অংশ হিসেবে আমরা নিয়ে নিয়েছি সেখানে। এই জন্য আমি আলাদা করে লিখিনি। লিখতে গেলে 30 থেকে 40টা অধ্যায় লিখতে হয়। এতগুলো অধ্যায় আমরা লিখতেও পারবো না, আপনাদের অত ধৈর্য কুলাবে না যে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা লিখবো। অর্থনীতির ভিতরে সবটা চলে আসছে। ঠিক আছে, শিল্প, কৃষি এগুলো একই সাথে অর্থনীতির মধ্যে অংশ। আর কার কি প্রশ্ন আছে? চট্টগ্রাম বোর্ড থেকে এখন কি ক্লাস করা উচিত হবে? রাহি বলেছেন এখন কি ক্লাস করা উচিত হবে। আপনার যদি খুব ভালো প্রস্তুতি থাকে, আপনি এবং কি যে বিষয়ের লাইভ ক্লাসটা প্রয়োজন হয় আপনি সেটা করতে পারেন। পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আপনার বোর্ডের পরীক্ষাগুলো, এইচএসসির পরীক্ষাগুলোকে ফোকাস করবেন। কারণ একাডেমিক রেজাল্ট আনফর্চুনেটলি যদি একটু খারাপ হয় আপনি ভেঙে পড়বেন। বেটার হচ্ছে আপনি নিজেকে আগে ভালো একটা রেজাল্ট এনশিওর করা, দেন এখানে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া। বাট যদি আপনার ওভার কনফিডেন্স থাকে যে আপনি পারবেন, সেক্ষেত্রে আপনি জয়েন হতে পারেন। আপনি যদি যদি আপনি মেন্টালি ফিট হন এক্ষেত্রে। সৌরভউদ্দিন উল্লাস সিফাত বলেছেন আচ্ছা ইসলাম। ঠিক আছে, আমার মনে হয় বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন নেই। আমরা আন্তর্জাতিক বিষয়াবলীতে চলে যাই, কেমন? আন্তর্জাতিক আমার কি দেখা যাচ্ছে? আন্তর্জাতিক, এখানেও বাংলাদেশ বিষয়াবলীর মতো অনেকগুলো প্রশ্ন আসে। কিছু অধ্যায় আছে প্রচুর পড়া, পরীক্ষা কম আসে। কিছু অধ্যায় আছে, কিছু বিষয় আছে পড়া একটু কম, পরীক্ষা অনেক বেশি আসে। কিছু বিষয় হচ্ছে আমরা একটু রাফলি একটু চোখ বোলানোর মতো বিষয়, আর কিছু বিষয় এমনিতেই থাকে, এটা পড়ার মধ্যে হয়ে যায় আমাদের। প্রথমে চলে আসবে পৃথিবীর প্রাচীন ইতিহাস। পৃথিবীর যেমন সভ্যতা থেকে শুরু করে, মানব সভ্যতা থেকে শুরু করে বিভিন্ন দেশ পরিচিতি, তারপর বিভিন্ন অঞ্চল পরিচিতি, এই জাতীয় প্রাচীন ইতিহাস একটা অংশ থাকে। ইতিহাস, প্রাচীন পৃথিবীর ইতিহাস। আমরা শুধু ইতিহাসই লিখি তাহলে বুঝতে পারবো। ইতিহাস ও সভ্যতা, আপনাদের সুবিধার জন্য আমি লেখাগুলো একটু বড় করে দিচ্ছি এখন। ইতিহাস ও সভ্যতা, তারপর এখানে আরও থাকে। তারপর গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমি লিখছি, হ্যাঁ, সংগঠন।
এই সংগঠনের মধ্যে 3 ধরনের সংগঠন আছে, এটা একটু বলে দিই। সংগঠনের আরও অনেক ধরনের সংগঠন আছে, কিন্তু সব তো আমরা আজকের ক্লাসে বলা সম্ভব হবে না। প্রথমে আন্তর্জাতিক সংগঠন আছে। আন্তর্জাতিক সংগঠন, তারপর আঞ্চলিক সংগঠন আছে, তারপর আছে কি ধরনের সংগঠন আছে? আন্তর্জাতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন, অর্থনৈতিক বাণিজ্য, অর্থনৈতিক সংগঠন। এর বাইরে আরও অন্যান্য সামরিক সংগঠন আছে, বিভিন্ন জোট আছে, আমরা আলোচনা করার সময় চলে আসবে। ঠিক আছে। 3 নাম্বার আছে বিভিন্ন সংকট, বৈশ্বিক সংকট, যুদ্ধ বলতে পারেন, তারপর চলমান ইস্যু, চলমান বিশ্ব। ঠিক আছে। এরপর বিবিধ আমরা রাখি, বিবিধ আমাদের আলোচনায় চলে আসবে। এখানে প্রথমেই আমরা ইতিহাস ও সভ্যতা দেখি। পৃথিবীর অনেকগুলো সভ্যতা আছে, মেসোপটেমিয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, তারপরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাচীন কিছু স্থাপনা আছে। এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় থাকে, একটা প্রশ্ন থাকে, কখনো থাকে না, দুটোও থাকতে পারে। এবং পৃথিবীর প্রাচীন ইতিহাস এ সম্পর্কেও একটি প্রশ্ন থাকতে পারে, দুটো মিলে। কিন্তু পড়া কিন্তু অনেক বেশি। এই জায়গায় আমাদেরকে একটু সচেতন হতে হবে পড়ার ক্ষেত্রে, প্ল্যানিং করার ক্ষেত্রে। এই অংশটা আমরা সবার পরে পড়তে হবে। জিকের এই অংশটা যদি আমরা আগে পড়া শুরু করে দেই, আমাদের পড়া হবে অনেক বেশি, কিন্তু পরীক্ষা উপযোগী পড়া আমাদের হবে না। সেক্ষেত্রে আমরা এই অধ্যায়টা আমরা পরে পড়ব। এখানে প্রচুর পড়া আছে, শেখার অনেক কিছু আছে। আমরা যখন ভার্সিটিতে ভর্তি হব, ইউনিভার্সিটিতে, তখন আমাদের সময় হাতে থাকবে অনেক বেশি, আমরা শেখার জন্য। এখন আমাদের আগে চান্সটা পেতে হবে, কারণ আমরা শুরুতেই বলেছি জিকেতে আমরা অসাধারণ হতে চাইবো না। ঠিক আছে। এখানে আমরা পাশ করার পরীক্ষাও না বিশ্ববিদ্যালয়ে, পাশ করার পরীক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়ে যাব। এখন হচ্ছে আমি চান্স পাওয়ার পরীক্ষা। আমাকে চান্স পাওয়ার জন্য যে যতটুকু নাম্বার দরকার সেটা পাওয়ার জন্য আমাকে যা পড়তে হবে সেটা পড়বো, যা পড়া লাগবে না সেটা পড়বো না। যেটা আগে পড়তে হবে সেটা আগে পড়বো। হয়তো সেটা বইয়ের মাঝখান থেকে আছে, আমি মাঝখানে অধ্যায়টা আগে চলে যাব। একদম বই শুরু থেকে শেষের দিকে যাবো, এই কাজটা আমরা করবো না, স্মার্টলি একটু পড়বো। এরপর হচ্ছে সংগঠন। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আন্তর্জাতিকে। সংগঠন, পৃথিবীর বেশ কিছু সংগঠন আছে, সামরিক আছে, আন্তর্জাতিক সংগঠন আছে। এখন আন্তর্জাতিকের মধ্যে যদি আমরা লিখতে যাই, জাতিসংঘ আছে, আমরা জানি জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংগঠন। তারপর আঞ্চলিক সংগঠন যদি বলে আমরা আসিয়ান, তারপর সার্ক। আঞ্চলিক মানে একটা অঞ্চলের কিছু দেশ মিলে নিজেদের স্বার্থে, কখনো আর্থিক স্বার্থে, কখনো বাণিজ্যিক স্বার্থে, কখনো নিরাপত্তার স্বার্থে নিজেদের মধ্যে একটি সংগঠন, একটি দাঁড় করে, একটি সংস্থা দাঁড় করে এবং নিজেদের পরস্পরের স্বার্থে কাজ করে, পরস্পরের পাশে দাঁড়ায় এবং কি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এগুলো হচ্ছে আঞ্চলিক সংগঠন। যেমন আসিয়ান বলেছি, সার্ক বলেছি, তারপর আরও অনেকগুলো আছে, যেমন ইউএসএমসিএ যে উত্তর আমেরিকা অঞ্চলে সেখানে আছে, তারপর বেনেলাক্স আছে। এই জাতীয় সংগঠনগুলো আঞ্চলিক সংগঠন। অর্থনৈতিক সংগঠন, সরি, ওকে। অর্থনৈতিক সংগঠন হচ্ছে কিছু সংগঠন আছে, সংস্থা আছে, যেগুলো অর্থ এবং বাণিজ্য রিলেটেড, নিজেদের মাঝে পলিটিক্যাল এবং কি অন্যান্য স্বার্থের চাইতে অর্থ এবং বাণিজ্যকে বেশি গুরুত্ব দিয়ে গঠিত হয়ে থাকে। ঠিক আছে। যেমন ব্রিক্স আন্তর্জাতিক বলে আমরা জাতিসংঘকে বুঝবো, আঞ্চলিক বলতে যেমন আসিয়ানকে বুঝবো, আচ্ছা, ASEAN, আসিয়ানকে বুঝবো। আর ব্রিক্স হচ্ছে আর্থিক সংগঠন। বিভিন্ন ধরনের সংগঠন আছে। এই সংগঠনগুলো সম্পর্কে আমরা পড়ার সময় সবার আগে পড়ে ফেলবো। সংগঠন থেকে পড়লে অনেক কিছু জানা যাবে। যেমন সংগঠন থেকে আসতে পারে সংগঠনটা কখন প্রতিষ্ঠা হয়, এটা সদর দপ্তর কোথায়, সদস্য কতটি, এর কার্যক্রম কি, সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে, এই জাতীয় প্রশ্নগুলো থাকে। এখান থেকে কোনো না কোনোভাবে 3-4টি প্রশ্ন আমাদের পরীক্ষায় চলে আসে। সেক্ষেত্রে আমরা
এই পড়ার ক্ষেত্রে সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, বিশেষ করে সংগঠন অধ্যায়টাকে অগ্রাধিকার দেব। ঠিক আছে? সংকট, যুদ্ধ, কূটনীতি, এখানে আমরা কূটনীতি আমরা লিখতে পারতাম, অনেক কিছু লিখছি না। সংকট, যুদ্ধ, পৃথিবীতে যুদ্ধ অনেকগুলো হয়ে গেছে, আরও কিছু বর্তমানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে আছে অনেকগুলো দেশের মধ্যে, যেমন আমরা রাশিয়া ইউক্রেনের কথা জানি, মধ্যপ্রাচ্য তো আছে, ইরান, ইসরায়েল, ইরান, ইউএসএ, তারপর ভারত, পাকিস্তান, এই পরিস্থিতিগুলো থেকে সবসময় নজর রাখতে হয়। কখনো মৌলিক বিষয় বা পৃথিবীতে বর্তমানে আলোচিত হওয়ার কারণে তাদের থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। ঠিক আছে? যেমন অনেকগুলো বিষয় আছে যে পৃথিবীর অনেক দিন আলোচিত ছিল না, বাট ওখান থেকে এখন প্রশ্ন আসছে বিকজ অফ রিসেন্টলি এই বিষয়গুলো থেকে বা তাদেরকে নিয়ে আলোচনা হওয়ার কারণে তারা ওই মৌলিক বিষয়গুলোকে সাম্প্রতিক সাথে কানেক্ট করে প্রশ্নগুলো চলে আসে। আমরা যখন আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করব, সেখানে আমরা দেখতে পাবো এরকম বিষয়গুলোই ঘটছে, এবং প্রশ্ন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় এটা মাথা রেখে প্রস্তুতি নিতে হবে যে হয়তো এটা মৌলিক বাট একই সাথে সাম্প্রতিক। চলমান বিশ্ব, বিবিধের মধ্যে অনেক কিছু চলে আসবে আমাদের আলোচনায়, আমরা যখন প্রশ্ন ব্যাখ্যা করব সেখানে বলবো। চলমান বিশ্ব, এই চলমান বিশ্ব এবং কি যুদ্ধ সংঘর্ষের মধ্যে বলে দিয়েছে। চলমান বিশ্বের খেলাধুলা, বিনোদন, যুদ্ধ, কূটনীতি, বিভিন্ন সম্মেলন, সকল বিষয়, অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন জরিপ হচ্ছে, সমীক্ষা হচ্ছে, তারপর সূচক, সব কিছুই চলমান বিশ্বের মধ্যে চলে আসবে, এবং কি এখান থেকে পরীক্ষায় ভালো প্রশ্ন আসে। আন্তর্জাতিকের ক্ষেত্রে চলমান বিশ্ব সংগঠনের পরেই চলমান বিশ্ব বা চলমান ঘটনা প্রবাহ বা সাম্প্রতিকে গুরুত্ব দিতে হবে, অন্য বিষয়গুলো তারপর আমরা ধাপে ধাপে শেষ করব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাফলি বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সিলেবাসটা। আমাদের আশা করি এই সিলেবাসটা আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে অনেকগুলো সাব টপিক আছে, সাব টপিকে তো আমরা যাচ্ছি না, আমরা যাব যখন আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, অথবা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা করতে পারেন। আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা পরের পর্বে চলে যাব। ফারিয়া লিখেছেন, স্যার জিকে বুকগুলো অনেক মোটা মোটা হয়, বেশ বড়। হ্যাঁ স্যার, বইগুলো একটু বড়, পড়াও বেশি, কিন্তু ওই যে বললাম, আমরা বেশি পড়বো না, আমরা যতটুকু দরকার ততটুকু পড়ব। সোহরাবুল্লাহ সিফাত লিখেছেন, বুঝলাম। ওকে, আপনাদের কারো আন্তর্জাতিক বা বাংলাদেশি বিশ্ববিদ্যালয় সিলেবাস বিষয়ক আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আচ্ছা, কারো কোনো আর কমেন্টস নেই এখন। আমরা তাহলে আমাদের দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 2025-26 সেশনে জিকেতে কী প্রশ্ন এসেছিল। তার আগে আমরা একটা পরিসংখ্যান দেখব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা পরিসংখ্যান আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট, বিশেষ করে আপনারা যারা কমার্সের স্টুডেন্ট, এই কথাগুলো আপনাদের জন্য বেশি প্রযোজ্য, ও সবার জন্যই, যারা সি ইউনিটের কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য বেশি প্রযোজ্য। দেখেন, ডি ইউনিটের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। বাংলা 30, ইংলিশ 30, আইকিউ যেটাকে আপনারা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলে থাকেন সেটা 20, এবং কি জিকে, ইকোনমিক্স, হায়ার ম্যাথ 20, টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। এই তিনটা প্রায় সবার জন্যই, যদি বাংলা একটু ব্যতিক্রম আছে সেটা আমরা যাচ্ছি না, আইকিউ পর্যন্ত 60-80 প্রায় সবার জন্য। জিকে, ইকোনমিক্স এবং হায়ার ম্যাথ এই 20 নম্বরে আপনাদের যাদের ইন্টারে জিকে চাইলে সবাই দিতে পারবেন, যদি জিকে ভালো প্রস্তুতি থাকে, জিকে সম্পর্কে ভালো দখল থাকে, আপনারা সবাই জিকে দিতে পারবেন। কেউ যদি মনে করেন যে জিকে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে বা আমি দিতে চাচ্ছি না, যদি আপনার ইন্টারে ইকোনমিক্স থাকে, সেক্ষেত্রে আপনি
জিকে এড়িয়ে আপনি ইকোনমিক্স চয়েস করতে পারবেন। সেখানে পরীক্ষার সময় একটা ভরাট একটা ঘর থাকে, ইকোনমিক্স বা জিকে যেটা আপনি ভরাট করবেন আপনি সেটার উত্তর করবেন। একটা সুযোগ থাকে ইকোনমিক্স উত্তর করার। আবার অনেকে ইকোনমিক্সকে ভয় পান, ইকোনমিক্স আপনার জন্য কঠিন মনে হয়, হয়তো এটা আপনি ভালো পারবেন না, জিকেটা আপনার কাছে সহজ মনে হয়, কিছু মার্কস নাম্বার পাবেন, সেক্ষেত্রে আপনি জিকেও দিতে পারবেন। ঠিক আছে। আবার যারা সায়েন্সের আছেন আপনারা হায়ার ম্যাথ চুজ করতে পারবেন জিকে এড়িয়ে, যদি আপনার ইচ্ছে থাকে। আর যদি জিকে দিতে চান ওয়েলকাম, জিকেও দিতে পারেন। জিকের ক্ষেত্রে কখনও একটা জিনিস লক্ষ্য করবেন, কখনও ফুল মার্কস পাওয়ার ট্রাই করবেন না। ফুল মার্কস পেতে হলে আপনার যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আপনার মার্কসটা আরও কমে যাবে। চেষ্টা করবেন আপনি 70% থেকে 80% নাম্বার পাওয়ার জন্য। আমার মনে হচ্ছে এটা মোর এনাফ চান্স পাওয়ার জন্য। অন্য বিষয়গুলো যদি আপনি ভালো করেন, ইংলিশ, বাংলা, আইকিউ যদি ভালো করেন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আপনার জন্য ভালো সুযোগ। জিকে 70% বা 80% মার্ক যদি পেতে পারেন, আমার মনে হচ্ছে এটা এনাফ। ফুল পেতে গিয়ে অনেক বেশি এফোর্ট দেওয়ার কোনো মানে হয় না। যতটুকু আমি বলছি, তো বাকিটা আপনারা হয়তো ক্লাসে জানবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়বেন। দেখবেন এতে জিকেটাকে, যে একজন লিখলেন আপনার জিকে অনেক বড় বড় বই, আবার জিকে আমি অনেক ভয় পাই, আপনার ভয়ও কেটে যাবে। বড় বড় বইয়ের আমাদের সব পড়বো না। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, প্রত্যেক বিষয়ে প্রস্তুতির ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের কিছু পড়া বাদ দিয়ে দিবেন। একজন এটা আপনার একটা বিশেষ গুণ হবে যদি আপনি কি পড়বেন আর কি পড়বেন না সেটা আপনি ডিসাইড করতে পারেন। আপনি পড়ার আগে আপনি শ্যুট করে পড়তে বসে যাবেন না, পড়ার আগে একটা প্ল্যান করবেন, আমি কি পড়বো, কীভাবে পড়বো এবং কতটুকু পড়বো, কোনটা আমি একদম পড়বো না, যেটা পড়বো না সেটা আপনি বাদ দিয়ে শুরু করবেন। তখন আপনার বড় বইটা দেখবেন ছোটো হয়ে যাবে, আপনার ভীতিটা অনেকটা কমে যাবে। আবার যখন আপনি যে বিষয়টা আমি একটু আগে বললাম, বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক, যেখান থেকে প্রশ্ন খুব বেশি আসে আপনি সেটা দিয়ে শুরু করবেন। এরপর পরীক্ষা প্র্যাকটিস করবেন মডেল টেস্টগুলো, তখন আপনি দেখবেন আপনার ভালো নাম্বার প্রস্তুতি হয়ে যাচ্ছে। ঠিক আছে। আপনার তো আমি একটু আগে বললাম আপনার 100-তে 100 প্রয়োজন নাই, আপনার 100-তে 70-80 প্রয়োজন, সেটাই ভালো। আপনি ভালো একটা ভার্সিটিতে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য এটুকু এনাফ। ঠিক আছে। 70-80% নাম্বার পেয়ে যাবেন। এখানে পাস নাম্বারও কিন্তু আছে, একটা পাস নাম্বার নির্ধারণ করে দেওয়া আছে ভার্সিটি থেকে। আপনি বাংলায় 30-এর মধ্যে আপনাকে 10 পেতে হবে, ইংলিশে 10 পেতে হবে আউট অফ 30, আইকিউতে 8 পেতে হবে, জিকে, হায়ার ম্যাথ অথবা ইকোনমিক্স এখানে আপনাকে 8 পেতে হবে মিনিমাম একটা। আপনি কোনো বিষয়ে কম পেলেন, কোনো বিষয়ে বেশি পেলেন, সেখানে হয়তো আপনার রেজাল্টটা আসবে না। আপনাকে মিনিমাম পাস মার্কসটা উঠাতে হবে। সেক্ষেত্রে আপনারা এই জায়গায় জিকে, ইকোনমিক্স, ম্যাথের ক্ষেত্রে একটু কৌশলী হবেন, যার জন্য যেটা আপনার সুইটেবল, যেটা আপনি মিনিমাম 8 পাবেন, ম্যাক্সিমাম তো আপনি 20ও পেতে পারেন, 19ও পেতে পারেন, মিনিমাম 8 পাবেন, সেটা আপনি চুজ করবেন। এটা আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে। ঠিক আছে। এটা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট যেহেতু একটু ব্যতিক্রম, সুযোগ রয়েছে, অপশন রয়েছে এক একজন এক একটা নেওয়ার, সেই জন্য আমরা এখানে একটু আপনাদের জন্য আলোচনা করার প্রয়োজন মনে করেছি, সেই জন্য আমরা নিয়ে এসেছি। ঠিক আছে। ওকে, আমরা ঢাকা ইউনিভার্সিটির 2025-26 সেশনের আমরা প্রশ্নগুলো দেখি। আমরা এতক্ষণ যে আপনাদেরকে বললাম অনেক পড়া লাগবে না, কম পড়া হলে হবে, অনেক কিছু পড়তে হবে না, বা এই অধ্যায়ের থেকে প্রশ্নগুলো আসবে, আসলে কি বলেছি, আসলে কতটা বলেছি, সেটা আমরা এই প্রশ্নগুলো দেখলেই আমরা এখন বুঝতে পারবো আমাদের রোডম্যাপটা কেমন হবে। প্রথমেই দেখেন প্রশ্নটা হচ্ছে 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্র, এই যে স্বাধীনতার ঘোষণাপত্র আপনারা দেখতে পাচ্ছেন, স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র আসলে কি, কেউ বলতে পারবেন স্বাধীনতার ঘোষণাপত্র কি? বলুন তো, কে বলতে পারবেন? স্বাধীনতার ঘোষণা কি আর স্বাধীনতার ঘোষণাপত্র কি, দুটো কি একই জিনিস নাকি আলাদা জিনিস? দেখি কে বলতে পারেন। লিখেন স্যার টপ করতে চাইলে জিকেতে কত পেতে হবে? জিকেতে একদম টপ মার্ক কি লাগবে স্যার? আপনি অন্য বিষয়ে ভালো করলে জিকে বললাম তো 70 থেকে 80% মার্কস যদি আপনি পান, আমার মনে হচ্ছে এটা মোর এনাফ আপনি ভালো করার জন্য। ঠিক আছে। কেউ কেউ বলছেন স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের
তাহলে আমি বলে দিই, স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে 1971 সালের 26শে মার্চ যেটা হয় সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা। কিন্তু মুজিবনগর সরকার 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করে, 10 এপ্রিল গঠিত হয়। তখন 17 এপ্রিল মুজিবনগর সরকার একটি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতিমূলক একটি ঘোষণা প্রকাশ করে, সেটাকে বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। সেখানে এটাকে আবার অস্থায়ী সংবিধান মনে করা হয়। সেই আলোকে কিছুদিন দেশ পরিচালিত হয়। এই স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে? কেউ উত্তর করতে পারবেন? বলুন তো। এটা কিন্তু কমন প্রশ্ন, এটা প্রিভিয়াস কোয়েশ্চেন। আর জিকেতে খেয়াল রাখবেন, সবসময় প্রিভিয়াস কোয়েশ্চেনকে প্রায়োরিটি দেবেন। প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে অবশ্যই পরীক্ষায় আসে এবং এখানে ভুল করা যাবে না। কোনো নতুন প্রশ্ন আসলে আপনি হয়তো টাফ হতে পারে উত্তর করা, নাও পারতে পারেন, বাট যখন পুরনো প্রশ্ন পাবেন বা ইয়ার কোয়েশ্চেনগুলো পাবেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন এটা যাতে কোনোভাবে ভুল না হয়, কারণ এখানে ভুল করলে আপনি অনেক পিছিয়ে যাবেন। এটা একটু পুরনো প্রশ্ন। বলুন তো, কে বলতে পারবেন উত্তর কী হবে? এখানে কী হতে পারে উত্তর? কী ছিল বাংলাদেশের জনগণের জন্য কী নিশ্চিত করার কথা বলা ছিল? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। ডি। সেই স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের জন্য সাম্যের কথা বলা ছিল, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা ছিল। ঠিক আছে, এটা একটু বেশি, আমরা এখানে বেশি আলোচনা করব না, এটা একটু পুরনো প্রশ্ন ছিল। আমরা পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কী? ব্রিক্স, আমরা একটু আগে আমরা কিন্তু সংগঠন পরিচয় দিতে গিয়ে ব্রিক্সের কথা বলেছি, কিন্তু সেখানে আমি ব্রিক্স কি আলোচনা করিনি, রাইট? এখন দেখেন, আমি যে একটু আগে বললাম আন্তর্জাতিকে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, আপনি কি পেয়েছেন? আগের প্রশ্নটা দেখেন, একটু আগের প্রশ্নটা দেখেন। আমাদের কথা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায় একটা রেখেছি আমরা। দেখেন, এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন, ওই অধ্যায়গুলো থেকে, ওই রিলেটেড প্রশ্নই স্বাধীনতার ঘোষণাপত্র, অর্থাৎ আমাদের প্রশ্নগুলো ওই কাছাকাছি অধ্যায় সাব টপিক থেকে আসছে। পরের প্রশ্ন দেখি, ব্রিক্স। আপনারা মনে হয় কেউ প্রশ্ন করেছেন, উত্তর করতে দিয়েছিলাম তখন, করেছিলেন? আচ্ছা স্যার, টপ করতে চাইলে বি। অনেকে বি আনসার করেছেন, অনেকে ডি করেছেন। ফারিয়া এ, ফাহমিদা বি। কত নাম্বারের প্রশ্ন উত্তর করেছেন? এ, বি, ডি, বি, 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 সবাই বি বলছেন, বি ব্রিক্সে। আচ্ছা, তাহলে আপনারা 2 নং প্রশ্ন উত্তর করছেন, তাই তো? আচ্ছা, আগের প্রশ্নটা আমাদের স্কিপ করেছি, এই প্রশ্নের উত্তর করুন তো দেখি। বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কী? শুধু এটার উত্তর করুন। ফাহমিদা ইসলাম মনি বলেছেন বি, সাবরিনা ইভার বি, ফাহমিদা ইসলাম মলি বি, সাজ্জাদ হোসেন বি, ফারিয়া বি। ওকে, যারা বি বলেছেন আপনাদেরকে অভিনন্দন, সব উত্তর সঠিক হয়েছে। ব্রিক্সের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক হচ্ছে ব্রিক্স এর সংযুক্ত অর্থনৈতিক সহযোগী। ঠিক আছে, সংযুক্ত অর্থনৈতিক সহযোগী। আচ্ছা, উত্তর হচ্ছে ব্রিক্স। ঠিক আছে, বাংলাদেশ অর্থনৈতিক সহযোগী। বাংলাদেশ রিসেন্টলি ব্রিক্সের সদস্য হতে চেয়েছিল। ব্রিক্সের কী সেটা আমরা বলবো, সদস্য হতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ সদস্যপদ পায়নি। কিন্তু বাংলাদেশ ব্রিক্সের অর্থনৈতিক সহযোগী দেশ হিসেবে আছে এখন পর্যন্ত, স্টিল নাও। এখন ব্রিক্স হচ্ছে 5টি দেশের একটি সংগঠন ছিল, 4টি ছিল প্রথমে ব্রিক্স ছিল 4টি, BRIC, ব্রিক 4টি দেশের সংগঠন ছিল। বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না। এই 4টি দেশের সংগঠন ছিল শুরুতে। পরবর্তীতে 2011 সালের দিকে দক্ষিণ আফ্রিকা যোগ দেয় ব্রিক্সে। দক্ষিণ আফ্রিকা তখন নাম হয়ে যায় ব্রিক থেকে ব্রিক্স, এসতে সাউথ আফ্রিকা। এই 5টি দেশের একটি সংগঠন ব্রিক্স দীর্ঘদিন ধরে ছিল। এবং একটি ভালো কথা হচ্ছে ব্রিক্স, এই যে একটা ব্রিক্স জানছি আমরা, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি একটা সংগঠন যখন পড়বো সেটা কী পড়বো, কখন প্রতিষ্ঠা হয়, সদস্য দেশগুলো কারা, কতটি সদস্য দেশ, সদর দপ্তর কোথায়, এটার কার্যক্রম কী, এটা সভাগুলো কোথায় হয়। এই বারের জন্য
26-27 সেশন যারা আপনারা ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য ব্রিক্স থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। কেন জানেন? বাংলাদেশে রিসেন্টলি ব্রিক্সটা খুব আলোচিত হচ্ছে। বিশেষ করে ব্রিক্সের এবারের সম্মেলনটা হবে ভারতে। আপনারা নিশ্চয় জানেন ভারত থেকে বাংলাদেশ সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা আমন্ত্রণ পাঠানো হয়েছিল যে কেন ব্রিক্সের একটি সম্মেলন হবে, সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এ নিয়ে তিনি কি অংশগ্রহণ করবেন নাকি করবেন না, সরকারের পক্ষ থেকে এক ধরনের বিবৃতি আসছে, ভারতের পক্ষ থেকে এক ধরনের আসছে, পত্রপত্রিকায় বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন এক এক ধরনের এক এক কথা। সিদ্ধান্তটা আমরা এখনও জানি না। কেন? কারণ সেই চিঠি প্রেরণ করা হয়েছিল সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী শব্দটা উল্লেখ করা হয়নি। সেখানে বিমস্টেকের প্রধান হিসেবে, চেয়ার হিসেবে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আদৌ তিনি যাবেন কিনা জানি না। এই ব্রিক্স নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ব্রিক্স সম্মেলনটা আবার ভারতে হবে, এই জন্য ব্রিক্সটা একটু, আর ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই, জেনে রাখবেন ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। ব্রিক্সের একটা ব্যাংক আছে, তার সদর দপ্তর আছে চায়নাতে, এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্যাংকের নাম, চীনের সাংহাইতে আছে। এই ব্রিক্সের 5টি সদস্যের পরে সম্প্রতি ব্রিক্সে আরও কতগুলো সদস্যদের যোগ হয়, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর, ইথিওপিয়া। এই দেশগুলো ব্রিক্সে যখন যোগদান করে তখন ব্রিক্সের সদস্য প্রায় 11টিতে গিয়ে থামে। এখন বর্তমানে ব্রিক্সের সদস্য হচ্ছে 11টি। ঠিক আছে, ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। এগুলো হচ্ছে উদীয়মান অর্থনীতির একটি সংগঠন, অর্থনৈতিক দেশের যে দেশগুলো উন্নত না, অত উন্নত না, বাট উদীয়মান, দিন দিন উন্নত হচ্ছে, উদীয়মান অর্থনীতির দেশ, সম্ভাবনাময় দেশ। এই দেশগুলো নিজেদের মধ্যে একটি সংগঠন দাঁড় করিয়েছে এবং এই সংগঠন এবং তারা তাদের পরিসরটা দিন দিন বৃদ্ধি করছে। হ্যাঁ, ব্রিক্সের ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকে। ব্রিক্স পরবর্তীতে পৃথিবীতে একটা প্রভাব বলয় তৈরি করতে পারে। তাহলে এখন দেখেন, আমাদের প্রশ্ন আসছে পরীক্ষায়, ব্রিক্সের সংযুক্ত বাংলাদেশের সাথে ব্রিক্সের সম্পর্ক কী? কিন্তু ব্রিক্স থেকে পড়তে চাইলে আপনি অনেক কিছু পড়তে পারবেন। যখন আপনি ব্রিক্সটা কি সেটা পড়ে ফেলবেন, এখান থেকে যেভাবে প্রশ্ন হোক, ব্রিক্সের এবার সম্মেলন কোথায় হবে? ইন্ডিয়ায়। ব্রিক্স কখন প্রতিষ্ঠা হয়? ব্রিক্সের সদস্য দেশ কতটি? তারপর সদর দপ্তর কোথায়? ব্রিক্সের আর কি আছে? ব্রিক্স ব্যাংক আছে, তাদের এনডিবি আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এভাবে করে ব্রিক্সের সদস্য দেশগুলি সম্পর্কে এভাবে লিখে ফেলবেন। তখন আপনার কী হবে? ব্রিক্স থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনি উত্তর করতে পারবেন। হয়তো এই প্রশ্নটা আসবে না, বাট ব্রিক্স প্রাসঙ্গিক, ব্রিক্স থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপর আমরা পরের প্রশ্ন চলে যাই। যদি রিভারকে SJWFS লেখা হয় তবে ঢাকাকে কিভাবে লেখা হয়? দেখেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন, জিকের মধ্যে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে বলে রাখি, সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক ছাড়াও জিকে বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি রিলেটেড 1-2টা প্রশ্ন আসতে পারে, আবার তথ্য প্রযুক্তি সম্পর্কে 1-2টা প্রশ্ন আসতে পারে। ওই যে আমি বিবিধ বলেছি বাংলাদেশ এবং আন্তর্জাতিকে, তো এই বিবিধর ভিতরে এগুলো সব কিছু। আমাদের যদি সব লিখতে যাই তাহলে অনেক সময় যাবে, আপনারাও বিরক্ত হবেন, শেষ করা যাবে না, সেজন্য লিখিনি। এই প্রশ্নটা বিবিধর মধ্যে আছে। ধরেন, এখানে আমি খুব বেশি আলোচনা করবো না, যেহেতু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রশ্ন। এটা সহজ, প্রত্যেক বর্ণের পরের বর্ণ থেকে সাজানো হয়েছে। আর এর পরের বর্ণ হচ্ছে এস, আই এর পরের বর্ণ হচ্ছে জে, এভাবে করে। তাহলে ঢাকার পরের বর্ণ হচ্ছে কি? ডির পরের বর্ণ হচ্ছে ই, আপনারা জানেন। এইচ এর পরের বর্ণ কি? আই নাকি? এর পরের বর্ণ হচ্ছে বি, তারপর কে এর পরের বর্ণ হচ্ছে এল, এর পরের বর্ণ হচ্ছে বি। এটা আপনারা পারবেন, আপনাদেরকে এই কাজটা আমি দিইনি। তাহলে উত্তর হচ্ছে কি? এ, তাই না? বুঝতে পেরেছেন? এটা আমরা এখানে বিস্তারিত করবো না, এটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রশ্ন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করেছিল? এটা উত্তর আপনারা করেন তো দেখি। সবচেয়ে কমন প্রশ্ন মুক্তিযুদ্ধ, এই যে কিছুক্ষণ আগে বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1947 থেকে 71, এই প্রশ্নটা ওখান থেকে আসা। আমি তখন বলেছিলাম 3-4টি প্রশ্ন আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে। অলরেডি আমরা 2টা পেয়ে গেছি, আরও আসতে পারে। বলুন তো এটার উত্তর কী হতে পারে দেখি, বলতে পারেন কিনা কেউ? এ অনেকে বলছেন A3A। আচ্ছা, এ উত্তর করেছেন। এ কি হচ্ছে? আপনারা এ কিভাবে বলছেন? কত নম্বর প্রশ্ন? 3-এর এ। আচ্ছা, 4-এর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের উত্তর করুন তো দেখি কি হয়। 4 নম্বর প্রশ্ন, সাবরিনা ইভা বলছেন 4-এর এ।
এটা কিন্তু পারা উচিত ছিল স্যার আপনাদের। ফাহমিদা ইসলাম মৌলি বলছেন 4 সি। সি, ওকে মৌলি, আপনাকে অভিনন্দন। আমাদের সঠিক উত্তর হচ্ছে সি, 21 নভেম্বর 1971। কেন বলুন তো? প্রশ্নটা দেখতে অনেক বড় মনে হলেও এখানে মূল কথা হচ্ছে যৌথ অভিযান। আপনারা এই যৌথ অভিযানটা শুনে অভ্যস্ত না, আমি জানি। আপনারা যৌথ বাহিনী শুনে অভ্যস্ত। আমাদের পরীক্ষায় বা আমাদের বইয়ে বা আমাদের সবসময় কানে শুনি যৌথ বাহিনীর কথা, তাই না? বাহিনীর কথা, সেনা, নৌ, বিমান বাহিনী, বিশেষ করে বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতের মিত্র বাহিনী মিলে একটি কী হয়, জোট হয়। তখন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গতি পায়। তার আগে আমাদের অভিযানগুলো বিচ্ছিন্ন ছিল, বিচ্ছিন্ন আমাদের যে বাহিনী ছিল, অভিযানগুলো পরিচালিত হচ্ছিল, ফলাফল আমরা পাচ্ছিলাম না। যখন যৌথ বাহিনী অভিযান শুরু করে, এর কিছুদিন পরে দেখেন 21 নভেম্বর, এরপরে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এবং তখন থেকে খুব বেশি সময় লাগেনি পাকিস্তানি বাহিনীকে পরাজিত করা, পর্যদস্ত করা। তাহলে এই যৌথ বাহিনী বলে হয়তো আপনারা বুঝতে পারতেন, যৌথ অভিযান বলায় অনেকে কনফিউজড হয়ে গেছেন। প্রশ্নে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনার প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নে কি বলা হচ্ছে। এবং হয়তো ভাষাগত ভিন্নতা থাকতে পারে, বাট মূল কথাটা ধরতে হবে। এবং প্রশ্নটা শেষ পর্যন্ত পড়বেন। অর্ধেক পড়লে আপনি হয়তো পুরো সঠিক উত্তরটা বুঝতে পারবেন না। সেটিকে নিচের কোনটি নয় চেয়েছে না নিচের কোনটি চেয়েছে, এই জিনিসটা কিছু প্রশ্ন থাকে, আমরা হয়তো পাবো। তখন সেই জন্য প্রশ্নটা যখন ভালো মতো পড়বেন, আপনার যৌথ অভিযানকে যৌথ বাহিনী যখন আপনি পড়বেন, আপনার জন্য উত্তর করা সহজ হয়ে যাবে। ঠিক আছে? 21 নভেম্বর 1971 কমন প্রশ্ন, আমরা বিস্তারিত আলোচনা না করি। তাহলে দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন, 3টা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, পরের প্রশ্নে যাই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন? এটা তো আপনারা পারেন, এটা আপনারা পারার কথা। জুলাই সনদ যেহেতু অনেক আলোচিত, বাংলাদেশে গত 1 বছর ধরে বেশি আলোচিত, এখনও আলোচিত, এটা নিয়ে অনেক কথা হয়, সংসদে কথা হচ্ছে। এটার উত্তর হচ্ছে কত? আমি উত্তর আগে বলে দিই, এখানে আমাদের অন্য কথা আছে। উত্তর হচ্ছে 10 বছর। একজন ব্যক্তি, বর্তমানে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় থাকবেন তার কোনো লিমিট নাই, ছিল না। বাংলাদেশের রাষ্ট্রপতি কতদিন থাকবেন সেটার লিমিট আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কত বছর ক্ষমতায় থাকতে পারবেন? 10 বছর সর্বোচ্চ। কত বছর? 10 বছর। কিন্তু প্রধানমন্ত্রীটা বলা ছিল না। জুলাই জাতীয় সনদে বলে দিয়েছে, লেখা আছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি কি করতে পারবেন না, ক্ষমতায় থাকতে প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই প্রশ্নটা এখন ভিন্নভাবে আসতে পারে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কিছুদিন আগে, মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। এখন একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন এবং সামনে রাষ্ট্রপতি নির্বাচন হবে, আমরা জানি। এই রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির যে আর্টিকেলগুলো আছে সংবিধান কেন্দ্রিক, আমরা সংবিধান অধ্যায়ে যখন আসবে আমরা আলোচনা করব, মহামান্য রাষ্ট্রপতি কেন্দ্রিক একটি প্রশ্ন আসতে পারে। কী ধরনের প্রশ্ন? রাষ্ট্রপতি পদের কত বছর থাকতে পারেন, এ ধরনের প্রশ্ন। রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত বছর হতে হয়, রাষ্ট্রপতি কি যোগ্যতা থাকলে রাষ্ট্রপতি পদে আসীন হতে পারে, কি থাকলে আসীন হওয়া যায় না, অথবা রাষ্ট্রপতির অভিশংসন, সাধারণ ক্ষমা আছে, অথবা রাষ্ট্রপতি পদে নির্বাচন। ঠিক আছে? রাষ্ট্রপতি পদের মেয়াদ, এই বিষয়গুলো 50 অনুচ্ছেদগুলো, 48 অনুচ্ছেদ, এই 48 থেকে 54, 53 অনুচ্ছেদগুলো একটু ভালো করে পড়লে রাষ্ট্রপতি সম্পর্কে বেসিক সবগুলো তথ্য চলে আসবে। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা এবার প্রবল। যেমনভাবে ব্রিক্স প্রাসঙ্গিক এবার, তেমনভাবে রাষ্ট্রপতি প্রাসঙ্গিক। মহামান্য রাষ্ট্রপতি কেন্দ্রিক যে প্রশ্নগুলো আসতে পারে, আপনারা একটু যদি দেখে নেন, আমার মনে হয় একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে একই সাথে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর পদের মেয়াদও যদি জুলাই সনদ কার্যকর হয়, প্রধানমন্ত্রীও 10 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? জিআই পণ্য, আগে বলুন তো, উত্তর কেউ করতে পারেন কিনা? বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? দেখি কে পারেন। যিনি জানেন বাংলাদেশের পাট সবচেয়ে বেশি কোন জেলায় উৎপন্ন হয়? বাংলাদেশে যে পরিসংখ্যানগুলো আছে, আমরা যখন বিভিন্ন জরিপগুলো দেখি, একটা জেলা আছে যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়, সেই জেলাটার পাটই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। কেউ কি বলতে পারবেন জেলাটার নাম কি?
6 নম্বর প্রশ্ন উত্তর কী হবে কেউ বলুন তো দেখি। ছয় নম্বর প্রশ্ন স্মৃতিনাথ সি বলেছেন। কত নম্বর প্রশ্নের উত্তর সি বলেছেন? আচ্ছা, ফরিদপুর। উত্তর হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ফরিদপুর, এবং ফরিদপুরের পাটকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন এটার চাইতে আমাদের আরও বড় প্রশ্ন হচ্ছে জিআইটা কি। উত্তর হচ্ছে ফরিদপুর মানছি, কিন্তু প্রশ্নটা এভাবে নাও আসতে পারে। প্রশ্ন হতে পারে আচ্ছা জিআই কি, দেখুন বলুন তো। জিআই জিওগ্রাফিক্যাল কি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে, মানে ভৌগোলিক নির্দেশক পণ্য। বাংলাদেশের কিছু কিছু পণ্য আছে কিছু অঞ্চলে ভালো হয়, যেমন ঢাকার জামদানি প্রথম জিআই পণ্য বাংলাদেশের, তারপর কুমিল্লা রসমালাই, এরপরে ফরিদপুরের পাট, এভাবে করে করে কিছু পণ্য আছে ওই স্থানের সাথে সম্পর্কিত, এগুলোকে জিআই পণ্য বলা হয়। বাংলাদেশের একটি ডিপিডিটি একটা সংস্থা আছে, ডিপিডিটি, ঠিক আছে, এটি শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। এই ডিপিডিটি কি করে জিআই পণ্য স্বীকৃতি দেয়, তবে এটা একটা নিয়ম নীতি মেনে চলে। কার একটি সংস্থা নিয়ম নীতি মেনে চলে, সেটি জাতিসংঘের একটি সংস্থা, উইপো, WIPO। উইপো হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটা সদর দপ্তর হচ্ছে জেনেভায়। পরীক্ষা দেখেন কতগুলো প্রশ্ন চলে আসছে। উইপো কি, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটার সদর দপ্তর কোথায়? জেনেভায়, জাতিসংঘের একটি সংস্থা। সেটা কি করে, তার কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির আলোকে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান হচ্ছে ডিপিডিটি, ঠিক আছে। ডিপিডিটি কি করে, একটি মেধাস্বত্ব প্রতিষ্ঠান, সেটি স্বীকৃতি দিয়ে থাকে জিআই পণ্য কোনটি হবে। এখন জিআই পণ্য 61তম জিআই পণ্য হচ্ছে ফরিদপুরের পাট, কিন্তু পরীক্ষা এভাবেও আসে বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি, সেটা হচ্ছে ঢাকার জামদানি। আবার বর্তমান জিআই পণ্য হচ্ছে 64টি। মনে রাখবেন বর্তমানে জিআই পণ্য কয়টি? 64টি। এবং এখন আমরা ক্লাস নিচ্ছি, হয়তো আজকে রাতে আরও একটি বেড়ে যেতে পারে। আপনাদের পরীক্ষা আসতে আসতে সেটা আরও বাড়তে পারে। আপনারা একটু খেয়াল রাখবেন, সাম্প্রতিক বিষয়গুলো একটু দেখে যাবেন পরীক্ষার আগে কোনো কিছু চেঞ্জ আসছে কিনা। 64 পর্যন্ত, এখন পর্যন্ত হচ্ছে মানিকগঞ্জে সম্ভবত, মানিকগঞ্জের গুড়, যে গুড় আছে সেই গুড়টা বাংলাদেশের 64তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপরে আবার চেঞ্জ হয়ে 65তম কোনো একটি হতে পারে। দেখেন প্রশ্ন অনেকভাবে হতে পারে জিআই পণ্য নিয়ে। আমরা একটা পেয়েছি এই পরীক্ষায়, অন্য পরীক্ষায় ভিন্ন আঙ্গিকে অনেকগুলো টাইপের প্রশ্ন হতে পারে। পড়ার সময় এই জিনিসগুলো খেয়াল রেখে পড়বেন। এই যে এই প্রশ্নটাও দেখেন জাতিসংঘের, আমরা বলছি জাতিসংঘের অনেকগুলো বিষয় আছে, এটা জাতিসংঘের উইপোর একটি কার্যক্রমের একটি অংশ হিসেবে এই প্রশ্নটি পরীক্ষা ছিল, ঠিক আছে। কোনো না কোনোভাবে আমাদের ওই অধ্যায় রিলেটেড প্রশ্ন এটাও। পরের প্রশ্নে যাই। মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করেন? মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য বলুন তো, কেউ বলতে পারবেন? জলবাড়ি, রিদিবাড়ি, মাটিবাড়ি, খুদিবাড়ি, কেউ কি বলতে পারবেন? মেরিনা তাবাসসুম কে চেনেন? মেরিনা তাবাসসুম বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন মেরিনা তাবাসসুম। তিনি ভাস্কর স্থপতি ছিলেন। বলুন তো, খুদিবাড়ির জন্য, তিনি খুদিবাড়ির জন্য এই আগা খান পুরস্কার লাভ করেন। খুদিবাড়ি, এখন এই খুদিবাড়িটা কি, খুদিবাড়িটা কি জানেন? কেউ বলতে পারবেন খুদিবাড়ি কি? স্যার জান্নাতুল ফেরদৌস লিখেছেন, স্যার জিকের জন্য কোন বই ভালো হবে? জিকের জন্য বাজার অনেক বই আছে স্যার, ভালো বইও আছে, অনেক অনেক ভালো বই আছে। আপনি যে কোনো একটি ভালো বই যদি ভালো করে পড়েন সেটাই এনাফ। একটাই বই পড়বেন, আপনাকে জান্নাতুল ফেরদৌসের প্রশ্নের উত্তর থেকে সবাইকে বলে দিচ্ছি, একটাই, সাবরিনা ইভা বলেছেন ডি, খুদিবাড়ি, গুড, থ্যাংক ইউ। একটাই জিকে বই পড়বেন, সেটা খুব ভালো করে পড়বেন, বারবার বেশি বই পড়বেন না। একটা বইকে রিভিশন দেবেন, বারবার দাগিয়ে দাগিয়ে পড়বেন, সেটা অনেকবার রিভিশন করবেন, ভালো হবে বাজারে বই। আর ভিটেজের একটা জিকে বই আছে, সেটা আপনি যখন বিস্তারিত কোনো বই থেকে বা শিট থেকে পড়বেন, প্র্যাকটিস করার জন্য একটা প্যানোরামা বই আছে, MCQ, আমি দেখেছি বইটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। আপনি প্যানোরামা বই থেকে প্র্যাকটিস করতে পারেন, অধ্যায় ভিত্তিক, একদম সুন্দর করে সাজানো প্রত্যেকটা অধ্যায়ে। যে আমি সব অধ্যায় আজকে বলতে পারিনি সময় সংক্ষিপ্ততায়, বাট ওখানে একদম
অধ্যায়গুলোকে ছোট ছোট ভাগে ভাগে প্রত্যেক ভাগে ভাগ করা আছে এবং সেই অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছে সব প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে। প্র্যাকটিস করার জন্য আমার মনে হচ্ছে এটা ভালো একটা বই আপনাদের জন্য, এটা দেখতে পারেন। ডি বলেছেন অনেকে, ওকে ডি যারা বলছেন হয়েছে, কিন্তু দেখেন প্রশ্ন এটা নাও আসতে পারে, খুদে বাড়ি কি অথবা পরীক্ষা আসতে পারে। ধরুন আসলো মেরিনা তাবাসসুম যে প্রকল্প খুদে বাড়ি প্রকল্পের জন্য আগা খান পুরস্কার পেয়েছেন, খুদে বাড়িটা কি বলতে পারবেন? খুদে বাড়িটা কি? খুদে বাড়ি হচ্ছে দেখুন জলবায়ু পরিবর্তন, আমরা আবহাওয়া এবং জলবায়ু বিবিধর মধ্যে আবহাওয়া এবং জলবায়ুটা আছে, এটা ইম্পর্টেন্ট। পরিবেশ, আবহাওয়া, জলবায়ু একটা অধ্যায় থাকা দরকার ছিল। এই খুদি বাড়ি হচ্ছে সেই রিলেটেড একটি প্রশ্ন। মেরিনা তাবাসসুম একটি ডিজাইন দেখিয়েছেন, যারা নদী ভাঙ্গন অথবা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, বাড়িঘর বিলীন হয়ে যেতে পারে, তাদের জন্য একটু ইনস্ট্যান্ট, তাদের জন্য একটি ট্রান্সফারেবল একটি বাড়ি তিনি করে দেখিয়েছেন। এটা হচ্ছে বাঁশ দিয়ে এবং কি স্টিল দিয়ে, বাঁশ এবং স্টিলের সমন্বয়ে দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি, নিচতলায় হচ্ছে কাজকর্মের জন্য, উপরতলা হচ্ছে তাদের বসবাস করার জন্য বা ঘুমানোর জন্য, এমন একটি বাড়ি দেখিয়েছেন। এবং এটা খুব উইথিন শর্ট টাইম 2-3 জন মানুষ এটা খুলে আবার অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। যদি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হন, বন্যার কারণে হন, নদী ভাঙ্গনের কারণে হন, তাহলে ওনার এই কনসেপ্টটা হচ্ছে এটা ট্রান্সফারেবল একটা ঘর, যেটা এক জায়গায় যদি বসবাসের উপযোগী আর না থাকে, অন্য জায়গায় কীভাবে বসবাস এই বাড়িটাকে ইউজ করা যায় সেই প্রকল্পটা তিনি দেখিয়েছেন এবং আগা খান পুরস্কার এই প্রকল্পের জন্য তিনি পেয়েছিলেন। ঠিক আছে, খুদি বাড়িটা একটু জেনে নেবেন, খুদি বাড়িটা কি। ওকে, নেক্সট প্রশ্নে যাই আমরা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার উল্লেখ আছে? আমরা সংবিধান লিখেছিলাম একটা অধ্যায়, দেখেন সংবিধান থেকে উল্লেখ আছে। এখানে আপনারা বলতে পারবেন, নারীরা বলেন তো, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা উল্লেখ আছে? আমি একটা জিনিস মার্ক করছি, নারী পুরুষের সমতা। কে বলতে পারবেন দেখি, নারী পুরুষের সমতা কোন অনুচ্ছেদে বলা আছে? কেউ কি বলতে পারবেন? 30 সেকেন্ডের মধ্যে বলেন। সেকেন্ডের মধ্যে বলেন। কেউ কি বলছেন? 8 নাম্বার। আচ্ছা, আমরা কাউকে পাইনি। নারী পুরুষের সমতা নিয়ে বলা আছে 28 অনুচ্ছেদে, 28-2 অনুচ্ছেদে, 28 নং অনুচ্ছেদ, 28-2 হবে কেমন? 28-1, 2, 3 এরকম করে আবার ভাগ থাকে, পরীক্ষা যদি 28-1, 2, 3 থাকে কনফিউজড হয়ে যাবেন। 28-2 বলা আছে নারী পুরুষের সমতার অধিকার, কিন্তু নারী নিয়ে আরও কয়েকটি অনুচ্ছেদ আছে, সেটা একটু জেনে নিতে হবে। প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। ধরুন পরীক্ষা আসলো বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতা সম্পর্কে বলা আছে? কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতা সম্পর্কে বলা আছে? দেখেন, নারী নিয়ে কিন্তু, নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতা, এখানে বলা হয়েছে নারী পুরুষের সমতা, ওখানে হবে সুযোগের সমতা, সুযোগের সমতা। সুযোগের সমতা, যদি নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতা চায় তাহলে উত্তর হবে 1903 নং অনুচ্ছেদ, 1903। ঠিক আছে, এইভাবে করে আপনি একটা বিষয়ে পড়ার সময়, যেমন নারীর অধিকার নিয়ে আসছে প্রশ্নটা, আপনি দেখবেন নারী নিয়ে সংবিধান আর কোথায় কোথায় বলা আছে, কি বলা আছে, একেবারে পড়ে ফেলবেন। নারী নিয়ে একটা প্রশ্ন প্রায় থাকে, যেভাবে আসুক যাতে আপনি উত্তর করতে পারেন। ঠিক আছে, এটা সংবিধান, দেখেন আমাদের যে সংবিধান থেকে আসা কমন টপিক থেকে প্রশ্নগুলো আসে, দুনিয়ার সব পড়তে গিয়ে আমরা খেয়ে হারিয়ে ফেলবো না, কেমন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে যাই। খানার আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল। বলুন তো কোন বিভাগ? খানা আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী সবচেয়ে ধনী বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, সবচেয়ে ধনী বিভাগ। সবচেয়ে দরিদ্র বিভাগ কোনটি বলুন? বরিশাল। দেখেন বরিশাল সবচেয়ে দরিদ্র বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ হিসেবে, আর জেলা হিসেবে মাদারীপুর জেলা। সবচেয়ে দরিদ্র জেলা হচ্ছে মাদারীপুর জেলা এবং সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী জেলা। এই চারটে পড়ার সময় দেখেন এখানে আসছে দরিদ্র বিভাগ, জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র। এখন সর্বোচ্চ অংশ ধনী আসলে শুধু যদি আপনি একটাই প্রশ্ন প্রয়োজন হবে না আপনাকে, এখন এই রিলেটেড আর অন্য প্রশ্ন আসলে আমি যাতে পারি। সবচেয়ে ধনী বিভাগ হচ্ছে তাহলে কি, জনসংখ্যা সবচেয়ে বেশি ধনী হচ্ছে কোন বিভাগ? চট্টগ্রাম বিভাগে।
সবচেয়ে ধনী জেলাগুলো জেনে দিতে হবে। ধনী জেলা কোনটি বলেছি? নোয়াখালী। সবচেয়ে জনসংখ্যা সবচেয়ে বেশি দরিদ্র হচ্ছে কোথায়? মাদারীপুর। এটা কিন্তু চেঞ্জ হয়, এই তথ্যটা কিন্তু চেঞ্জ হয়, আপনারা দেখে যেতে হবে একদম সর্বশেষ আপডেট পর্যন্ত। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনজন অন্য তিনজন থেকে ভিন্ন? ইন্টারন্যাশনাল প্রশ্ন এটা, আন্তর্জাতিক আমরা যে বিবিধ রেখেছি অথবা প্রাচীন ইতিহাসের মধ্যে আমরা ফেলতে পারি। লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, উইলফগ্যাঙ্ক, আমাদেউস মোজার্ট, ভিনসেন্ট ভ্যান গগ। বলুন তো কে ভিন্ন? আমরা লিওনার্দো দা ভিঞ্চিকে আমরা চিনি, ইতালির একজন। পাবলো পিকাসো স্পেনের। বলুন কে ভিন্ন? দেখুন, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ, এই তিনজন কিন্তু ছিলেন ভাস্কর, কবি, নাট্যকার, সব কিছু ছিলেন। আর এই উইলফগ্যাং আমাদেউস মোজার্ট তিনি ছিলেন কি? তিনি ছিলেন সঙ্গীত শিল্পী, মানে সুরকার। তিনি ছিলেন সুরকার। বাকি তিনজন ভাস্কর ছিলেন, বাকি তিনজন কি ছিলেন? কবি, শিল্পী ছিলেন, তা নাট্যকার ছিলেন। হ্যাঁ, ওনাদের মধ্যে একটা মিল আছে, এটাও মেন্টাল এবিলিটি টাইপের প্রশ্ন, এবং উনি হলেন ব্যতিক্রম। আমরা এখানে শেষ করি। এই টাইপের একটা দুটো প্রশ্ন থাকতে পারে। ধরুন পরীক্ষা আসলো, নিচের কে ব্যতিক্রম? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, আর একজন আসলে ধরুন শেরেবাংলা ফজলুল হক। আপনি বুঝবেন না ব্যতিক্রমকে? শেরেবাংলা একে ফজলুল হক। এই প্রশ্নটাও সেম প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন আসতে পারে, প্রস্তুতির সময় একটু খেয়াল করে রাখবেন। পরের প্রশ্নে যাই। বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এটা কি আপনাদের যারা পরিণতি পড়েছেন উচ্চ মাধ্যমিকে, তাদের এটা জানার কথা। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে বর্তমান কয় ধরনের? কেউ কমেন্ট করছে, বলতে পারবেন কেউ? কত নাম্বার? 11 নম্বর প্রশ্ন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান কয় ধরনের আছে? 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে। 5 ধরনের। এটা আবার 2 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। একটা হচ্ছে গ্রামাঞ্চল, আর একটা হচ্ছে শহরাঞ্চল। গ্রামাঞ্চলে 3 ধরনের এবং শহরাঞ্চলে 2 ধরনের, মোট 5 ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে। গ্রামাঞ্চলে হচ্ছে কি? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। ইউনিয়ন পরিষদের সদস্য হচ্ছে কয়জন? 13 জন। একজন চেয়ারম্যান, 9 জন হচ্ছেন মেম্বার, ইউপি সদস্য, এবং আর কয়জন? 9 জন, একজন 10 জন, আর 3 জন হচ্ছে মহিলা সদস্য। উপজেলা পরিষদের সদস্য 3 জন, একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা। আর জেলা পরিষদের একজন কি থাকবেন? চেয়ারম্যান থাকবেন। আর উপজেলা সংখ্যার আলোকে সদস্য থাকবেন, এবং কি নারী সদস্য সহ কমপক্ষে 2 জন নারী সদস্য থাকেন। শহর অঞ্চলে 2 ধরনের আছে, একটা হচ্ছে পৌরসভা আর একটা সিটি কর্পোরেশন। ঠিক আছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এগুলো মনে রাখতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান। আর স্থানীয় সরকার প্রশাসন নয়, স্থানীয় প্রশাসন বলে আমরা যে জেলা প্রশাসক শুনেছেন, উপজেলা নির্বাহী অফিসার শুনেছেন, ওনারা হলেন স্থানীয় প্রশাসনের অংশ। আর স্থানীয় সরকারের অংশ হচ্ছেন এই ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং কি পৌরসভার যারা নির্বাচিত সদস্য তারা। ঠিক আছে স্যার, দেখেন তাহলে স্থানীয় সরকার থেকে আপনার অন্যভাবে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সদস্য কয়জন, জেলা পরিষদ সদস্য কয়জন? আর এই প্রকরণটা মূলত বাংলাদেশের 61টি জেলার জন্য প্রযোজ্য। পার্বত্য জেলার যে 3টি জেলা আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই জেলাগুলোর জন্য আলাদা একটা স্থানীয় সরকার বিভাজন আছে। ঠিক আছে, সেখানে একটু ভিন্ন। এটা 61টি জেলার জন্য এইভাবে করে ভাগ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এটা স্থানীয় সরকার। পরের প্রশ্ন যে আমরা, কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন? সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি, এটা আপনারা জানেন। বলুন তো, এটা পারেন তো? দেখি, সহজ প্রশ্ন, কেউ উত্তর করতে পারবেন। সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কোন দেশে? সৌদি আরবে, তাই না? সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে, এবং রেমিটেন্সও বেশি আসছে। কখনও রেমিটেন্স মাঝখানে একটা বছর যুক্তরাষ্ট্র থেকে বেশি এসেছিল, আবার সংযুক্ত আরব আমিরাত থেকে বেশি এসেছিল, বাট এখন আবার সৌদি আরব থেকে রেমিটেন্স বেশি আসে। এই প্রশ্নের উত্তর কি? সৌদি আরব। এবং বাংলাদেশ রেমিটেন্স নির্ভর হওয়ায় বাংলাদেশের
জন্য এটিকে এক ধরনের আশীর্বাদ। ঠিক আছে, পরের প্রশ্নে যাই আমরা। 1971 মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টর অধীনে ছিল? আমরা জানি ঢাকা জেলা ছিল কত নম্বর অধীন? 2 নম্বর সেক্টর অধীন। এখন এই প্রশ্নটা দেখেন, এটাও মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন। আমরা 4টা প্রশ্ন পেয়ে গেছি। আমি বলেছি 3টা বা 4টা আসতে পারে, অলরেডি 4টা পেয়ে গেছি। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2 নম্বর সেক্টর অধীনে ছিল। এখন পড়ার সময় শুধু এই প্রশ্নটা পড়বেন না। ঢাকা 2 নম্বর সেক্টর অধীনে ছিল, 2 নম্বর সেক্টর কমান্ডারের নামটা পড়ে নেবেন। বলুন তো 2 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল? কেউ লিখতে পারবেন? 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কে? মেজর খালেদ মোশাররফ ছিলেন, এটিএম হায়দার ছিলেন। ঠিক না? এখন পরীক্ষা যদি আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত নম্বর সেক্টর অধীনে ছিল, সেটা হবে 1 নম্বর, যেহেতু চট্টগ্রাম জেলা 1 নম্বর সেক্টর অধীনে ছিল। 1 নম্বর সেক্টর কমান্ডার কে বলুন তো? মেজর জিয়াউর রহমান ছিলেন আর মেজর রফিকুল ইসলাম ছিলেন, তাই না? এইভাবে করে বাংলাদেশের সেক্টরগুলো, প্রত্যেক সেক্টর কমান্ডারের নামগুলো জেনে নেবেন, কোন জেলা কোন সেক্টর অধীনে ছিল এটা একটু জেনে নিতে হবে। পড়ার সময় একটু কৌশলী পড়বেন। দেখেন এগুলো পড়লে আপনার খুব বেশি সময় লাগবে না, কিন্তু আপনি নাম্বার পেয়ে যাবেন। ওই যে একজন বলুন বড় বইয়ের পড়বেন না, বড় বইয়ের ছোট অংশটা পড়বেন, তাহলে পরীক্ষায় আপনি ভালো করবেন। পরের প্রশ্নে যাই। নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025-এ উল্লেখ করা হয়নি? চিকিৎসার আবিষ্কারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের হিসেবে পরিচিতি পাবেন, বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসন উন্নীত করা হবে। এই 3টি বিষয়ে জুলাই জাতীয় সনদের ছিল। জুলাই জাতীয় সনদের ছিল না কোনটি? চিকিৎসার আবিষ্কারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এই প্রশ্নটা কিছুটা প্রাসঙ্গিক, গত বছর ছিল, এবছর প্রাসঙ্গিকতা আছে, একটু কম আছে। তারপর এটা পরীক্ষা এসেছিল, আপনারা একটু জেনে নেবেন। তাহলে কোনটি? এটি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই আমরা। HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটি দেশের মূলত কী পরিমাপ করে? HDI হচ্ছে UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি সমীক্ষা, যেখানে তারা একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং জীবন মান, মাথাপিছু আয়, এই বিষয়গুলো তারা জরিপ করে কোন দেশগুলোর অবস্থান কী সেটি প্রকাশ করে। এটি জাতিসংঘের অধীন একটি সংগঠন। বলুন তাহলে কী উত্তর হবে? শিক্ষা, স্বাস্থ্য, জীবন প্রত্যাশা ও আয়ের পরিমাপ। HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক। ঠিক আছে, এখন HDI কোন সংস্থা পরিচালনা করে যদি পরীক্ষা আসে? কি বললেন? UNDP HDI পরিচালনা করে। শিক্ষা, স্বাস্থ্য ও জীবন প্রত্যাশা এবং আয়ের পরিমাপ। পরের প্রশ্নে যাই আমরা। দারপুর অঞ্চলটি কেন সুপরিচিত? আফ্রিকার সুদানের এই অঞ্চলটি নিজেদের মধ্যে নিজেদের যে গ্রুপগুলো আছে এবং কি সরকারি বাহিনী, আধা সরকারি বাহিনীর মধ্যে একটু ঝামেলা হয়, সবসময় ঝামেলা হয়ে আসছে। তাহলে কি হয়? এই অঞ্চলটা মূলত একটু ঝামেলাপূর্ণ অঞ্চল, সংঘাত লেগে থাকে সবসময়, দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে। ঠিক আছে, আফ্রিকার বিভিন্ন অঞ্চল, যেহেতু সুদানের আছে, বিভিন্ন নাইজেরিয়ার, তারপর সোমালিয়ার, এই অঞ্চলগুলো সম্পর্কে অনেক সময় যখন সেখানে, যেহেতু ওই প্রশ্নটা যখন আসছিল তখন সুদানের ঝামেলা হচ্ছিল, মানে একটা সংকট তৈরি হয়েছিল। সংকট তৈরি হওয়ার কারণে সাম্প্রতিক ইস্যু হিসেবে এই প্রশ্নটা আসছে। আপনাদের পরীক্ষার সময় আপনারা চোখ রাখবেন পৃথিবীর কোথায় কোথায় বর্তমানে পত্রিকায় লেখালেখি হচ্ছে, কোন অঞ্চল নিয়ে কী ধরনের সমস্যা হচ্ছে, কী ধরনের লেখালেখি হচ্ছে, সেগুলো যদি আপনি ফলো করেন আপনি বুঝতে পারবেন প্রশ্নটা আসলে কী ধরনের হতে পারে, কোথা থেকে আসতে পারে। হয়তো এটা এখন গুরুত্ব হারিয়েছে, নতুন একটা অঞ্চল গুরুত্ব পেয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। AFC নারী এশিয়া কাপ 2026-এর জায়গা নিশ্চিত করতে, এটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। বাছাই পর্বে বাংলাদেশ কোন দেশটিকে পরাজিত করেছিল? মায়ানমারকে। এখন আর প্রয়োজন নেই। এখন আসতে পারে AFC নারী বিশ্বকাপে কোন দেশটি চ্যাম্পিয়ন হয়? অস্ট্রেলিয়াতে হয় এই খেলাটি, এবং কি চ্যাম্পিয়ন হয় জাপান অস্ট্রেলিয়াকে হারিয়ে। আপনাদের জন্য খেলাধুলা রিলেটেড ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ফিফা বিশ্বকাপ, যে বিশ্বকাপ হয়েছিল কিছুদিন আগে, বিশ্বকাপটা একটু ভালো করে কভার করবেন। এরপরে বাংলাদেশের রিসেন্টলি কিছু খেলাধুলা আছে, বা এবছর যে ক্রিকেট এবং ফুটবল কেন্দ্রিক যে খেলাগুলো হবে, টুর্নামেন্ট হবে, সেগুলো খেয়াল করবেন। এটা প্রাসঙ্গিকতা হারিয়েছে, আমরা এটার থেকে এড়িয়ে যাই। নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? প্যারিস চুক্তি একটি জলবায়ু বিষয়ক চুক্তি, COP21। এটা নিয়ে একটু দেখেন, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে।
COP21 প্যারিস চুক্তি হয়েছিল COP21-এ। COP21 হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, এটা হয় ফ্রান্সের প্যারিসে। COP21 হচ্ছে COP1 হয়েছিল জার্মানির বার্লিনে 1995 সালে। 1995 সালে জার্মানির বার্লিন থেকে যে কপ সম্মেলন শুরু হয়, তার COP21 হয়েছিল ফ্রান্সের প্যারিসে, এবং সেখানে একটি সার্বজনীন জলবায়ু চুক্তি, প্রথম বলা হয় তাকে, এটিকে প্রথম সার্বজনীন জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে থেকে বের হয়ে যায় কে? যুক্তরাষ্ট্র। মোট সুইং হয় বেশি বেশি ডোনাল্ড ট্রাম্পের। মোট সুইং হওয়ার কারণে তিনি কিছুদিন পরপর ডিসিশন চেঞ্জ করেন, কারণ যুক্তরাষ্ট্রকে একটা বড় একটা অংশ সেখানে ডোনেট করতে হয়। তিনি চাননি যে সেখানে আর ডোনেট করবেন। ঠিক আছে, এই কপ সম্মেলনটা সম্পর্কে জানবেন। প্রথম কপ সম্মেলন কোথায় হয়? জার্মানির বার্লিনে 1995। সর্বশেষ কপ সম্মেলন হয় 2025-এ ব্রাজিলের বেলেম শহরে। আর এবছর কপ সম্মেলন হবে COP31, সেটা হবে তুরস্কে। ঠিক আছে, এই তথ্যগুলো জেনে নিতে হবে। কপ সম্মেলনের এবছর কোথায় হচ্ছে, গত বছর কোথায় হয়েছিল, এবং কপ আয়োজন করে UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এই হচ্ছে এরা কপ সম্মেলন আয়োজন করে থাকে। ঠিক আছে, অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে। কপ সম্মেলন কে আয়োজন করে থাকে, কপ সম্মেলন কোথায় হয়েছিল, প্রথম কোথায়। এটা জলবায়ু বিষয়ক একটি সম্মেলন। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী, আমরা জানি সবচেয়ে আলোচিত বিষয় বর্তমান পৃথিবীতে জলবায়ু বিষয়ক এই সম্মেলনটা সম্পর্কে পরীক্ষা আসতে পারে, যেভাবে আসুক আপনি যাতে উত্তর করতে পারেন। পরের প্রশ্নে যাই। একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এই যে জিকের মধ্যে 7 কি আসে? মেন্টাল অ্যাবিলিটি আসে বললাম, এটা একটা মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন। ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? বিজোড় সংখ্যা 3টি, জোড় সংখ্যা 3টি, তাহলে সম্ভাবনা 50-50। সি, সরি, সি, ঠিক আছে। কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ মামলা করেছে? ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ মামলা করেছে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকায়। আর দেখেন, গাম্বিয়ার কথা বলা আছে, খেয়াল রাখবেন। রিসেন্টলি রোহিঙ্গা বিষয়ক একটি মায়ানমার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলাটি করেছিল গাম্বিয়া। ঠিক আছে, এই জন্য গাম্বিয়া এখানে প্রাসঙ্গিক। গাম্বিয়ার কথাটা আসছে কনফিউশন তৈরি করার জন্য। গাম্বিয়া করেছিল রোহিঙ্গা গণহত্যা মিয়ানমারের বিরুদ্ধে, আর দক্ষিণ আফ্রিকা করেছিল কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনি গণহত্যার কারণে। একটু ভিন্নতা আছে গাম্বিয়া এবং কি দক্ষিণ আফ্রিকা, কনফিউজড হওয়া যাবে না। দক্ষিণ আফ্রিকা করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, গাম্বিয়া করেছিল মায়ানমারের বিরুদ্ধে। পরের প্রশ্নে যাই। আমাদের কোনো কমেন্টস আছে এ পর্যন্ত? কারো কোনো কমেন্টস আছে কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন, উত্তর নিয়ে বা প্রশ্ন নিয়ে কারো কোনো কনফিউশন থাকতে বলতে পারেন। নতুন কোনো কমেন্টস তো নাই না? আচ্ছা, আমরা মূলত প্রশ্নগুলো দেখাচ্ছি, এই প্রশ্নগুলো পারা বড় কথা না। এই প্রশ্নগুলো যে আমরা যে কিছুক্ষণ আগে যে অধ্যায়গুলো আলোচনা করলাম, ওই অধ্যায়ের সাথে কিভাবে মিলে গেল, কিভাবে এই অধ্যায়গুলো পড়লে আমাদের 70-80% প্রশ্ন কভার হয়ে যাবে। এবং পড়ার সময় এই প্রশ্নটা পড়ার সময় আমি কি পড়বো, কিভাবে পড়লে এটা না এসে অন্য প্রশ্ন আসলে আমি উত্তর করতে পারবো। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়া, যে অনেক সময় তো আমরা শুধু মুখস্থ করে যাই, ওটা আসে না, তখন আমরা আর উত্তর করতে পারি না, খেয়ে হারিয়ে যেতে না পেলি, তাহলে সেই জন্য আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি পড়বেন, পড়ার সময় কীভাবে একদম চোখ কান খুলে রাখবেন। পরের প্রশ্ন আমরা দেখি, বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? এটা তখন গুরুত্বপূর্ণ ছিল, এখন একটু কমে গেছে। বাংলাদেশ আন্তর্জাতিক একটি কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে উত্তর। কারণ গুম বিরোধী একটি সংস্থা, এটি হচ্ছে গুম বিরোধী একটি সংস্থা, এবং বাংলাদেশে সরকার পরিবর্তনের পরে গুম নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করার ফলে গুম বিরোধী যে কাজগুলো আছে, মামলাগুলো আছে, এটা নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছিল। তখন প্রাসঙ্গিক ছিল, এখন একটু জেনে গেলেই হবে, এটা নিয়ে খুব বেশি আমরা আলোচনা করব না। পরের প্রশ্নে যাই। প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসান রাজার জন্মস্থান
কোন জেলায়? মরমী কবি হাসান রাজার জন্মস্থান কোথায় বলুন তো, কে বলতে পারবেন? হাসান রাজার জন্মস্থান কোথায়? তিনজন বাংলাদেশের গান গাইতেন ব্যক্তির তথ্যটা একটু জেনে রাখবেন। হাসান রাজা আসছেন, আরও আছেন, আরও দুজন বলুন তো কে কে? লালন শাহ, লালন শাহ, লালন শাহ, শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিম, লালন শাহ। হাসান রাজা জন্মগ্রহণ করেছিলেন কোথায়? সুনামগঞ্জে, এটা আমরা জানি, সুনামগঞ্জে। লালন শাহ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ঝিনাইদহ, ঝিনাইদহ। ঝিনাইদহ। শাহ আব্দুল করিম কোথায়? তিনিও সুনামগঞ্জে। তা শাহ আব্দুল করিম কোথায় জন্মগ্রহণ করেন? সুনামগঞ্জে। এদের ওনাদের শুধু জন্মস্থান, ওনাদের কিছু কাজ আছে, এগুলো একটু জেনে নেবেন। বিশেষ লালন শাহর কিছু গান আছে না, ওই যে কি সুন্দর সুন্দর গান আছে, কিন্তু আধুনিক যে প্রাচীন গানগুলো এগুলো একটু আমার ঠিক মনে পড়ছে না গানগুলো। যেমন আমার ঘরের ছাবি পরের হাতে, এরকম কিছু গান আছে। তারপর শাহ আব্দুল করিমের গান আছে। এই কমন গানগুলো একটু জেনে রাখবেন। শাহ আব্দুল করিম এবং হাসান রাজা, লালন শাহ, তিনজনের 2-3টা করে গান আছে, সুন্দর কমন গান। এগুলো আমরা গাই, কিন্তু হয়তো এখন আমাদের মনে আসছে না। ওনাদের জন্ম, একজনের ঝিনাইদহ, ওনার সুনামগঞ্জে, ওনারও সুনামগঞ্জে। এই তথ্যগুলো জেনে থাকলে ওনার থেকে যদি কখনো প্রশ্ন আসে, আশা করি আপনাদের উত্তর করতে সমস্যা হবে না। দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী? কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করে? একটা হচ্ছে দেখেন সহযোগিতা করা, আর একটা হচ্ছে ঋণ দেওয়া। ঋণ দেওয়া আর সহযোগিতা করা এক কথা নয়। বন্ধু রাষ্ট্র আছে একটা কিছু। জাপান, জাপান বাংলাদেশের ভালো বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন সহযোগিতা করে থাকে, এবং বিভিন্ন বিষয়ে খুব স্বল্প সুদে বিভিন্ন বিষয়ে কাজকর্ম পরিচালনা করে। বাংলাদেশে বড় বড় প্রজেক্ট, ধরেন বড় প্রজেক্ট বলে আমরা কী বুঝি? পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, এই জাতীয় কিছু কিছু বড় বড় কাজগুলো কে করে থাকে? জাপান করে থাকে। তাদের একটা জাইকা, তাদের উন্নয়ন সংস্থা আছে জাইকা। জাইকা এই কাজগুলো জাপান সরকার জাইকার মাধ্যমে করে থাকে। এবং কি জাপানের একটা ভালো দিক হচ্ছে এই ওদের কাজগুলো ভালো হয়, এবং কি তারা কী করে সময়ের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করে। এবং বাংলাদেশকে তারা কী করে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সহযোগী সবসময় পাশে থাকে। তাহলে বাংলাদেশের সবচেয়ে অর্থায়নের ক্ষেত্রে কোন দেশে বাংলাদেশের সবচেয়ে উন্নয়ন সহযোগী, সেটা আমরা উত্তর করতে পারি কি? জাপান। জাপান না এসে কোন সংস্থা যদি আসে, তাহলে উত্তর হবে জাইকা। ঠিক আছে, উত্তর হবে কি? জাইকা। জাপান, জাইকা, জাইকা। ঠিক আছে, এটা আমরা পারবো আশা করি। লিভ নো ওয়ান বিহাইন্ড, নিচের কোনটির মূলনীতি? লিভ নো ওয়ান বিহাইন্ড, এটা বাংলা কি? লিভ নো ওয়ান বিহাইন্ডের বাংলা হচ্ছে কাউকে পেছনে পেলে নয়, কাউকে পেছনে পেলে নয়। লিভ নো ওয়ান বিহাইন্ড মূলত এসডিজি, তাই না? এসডিজি আমরা পড়ছি, এসডিজি, এসডিজির নাম আমরা সবাই শুনছি অবশ্যই। এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আমি লিখছি না সময় স্বল্পতায়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। দেখেন তাহলে আমাদের উত্তর হচ্ছে বি। উত্তরটা আমি বলে দিচ্ছি, কারণ এসডিজি নিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতে পারে। এসডিজি কি? 2015 সালে এটি পাস হয়, এবং 2016 সাল থেকে 2030 সালের মধ্যে বিশ্বকে একটি টেকসই, একটি পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলার জন্য জাতিসংঘের একটি কার্যক্রম, জাতিসংঘের একটি প্রকল্প হচ্ছে এসডিজি। ঠিক আছে, এসডিজি লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি গোলস আছে। কতটি? 17টি। এই 17টি গোল সম্পর্কে শিক্ষার্থীদের একটু জেনে রাখা দরকার। বিশেষ করে প্রথম গোল এসডিজির কি? দারিদ্র্য বিমোচন। দ্বিতীয় গোল ক্ষুধা নিবারণ। তৃতীয় গোল সুস্বাস্থ্য। চতুর্থ গোল মানসম্মত শিক্ষা। পঞ্চম গোল লিঙ্গ সমতা। তারপর হচ্ছে 13তম গোল জলবায়ু পরিবর্তন। 14তম গোল লিভ আন্ডার ওয়াটার, অর্থাৎ সামুদ্রিক জীবন, আমরা যে বলে থাকি না ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি, সেই 14 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদগুলো এই লক্ষ্যগুলো, এই গোলগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। পরীক্ষা আসতে পারে জলবায়ু পরিবর্তন বিষয়ক এসডিজি কত নম্বর লক্ষ্য বলা আছে, অথবা লিঙ্গ সমতা সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদের লক্ষ্যে বলা আছে। হ্যাঁ, এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো এসডিজি সম্পর্কে 2016 থেকে 2030 এটা হচ্ছে সময়।
গোল হচ্ছে 17টি এবং 5-6টি আছে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো মনে রাখতে হবে। আবার প্যারিস জলবায়ু চুক্তি কি সেটা আমরা একটু বলে দিয়েছি কিছুক্ষণ আগেই। টেকসই উন্নয়ন লক্ষ্য, সহস্রাব্দ উন্নয়ন না, উত্তর হবে টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছিল এমডিজি, এটা ছিল এমডিজি, এটার মেয়াদ শেষ হয়ে যায় 2015 সালে, ঠিক আছে। এটা জাতিসংঘের আরও একটি প্রকল্প ছিল এসডিজির পূর্ববর্তী, সেটা ছিল এমডিজি। ওকে, তাহলে এসডিজি নিয়ে অনেক রকম প্রশ্ন আসতে পারে। এটা এই যে আমাদের একটা সংগঠন অধ্যায় আমরা লিখেছিলাম আন্তর্জাতিকে, সে সংগঠনের অংশ ছিল এই প্রশ্নটা, সংগঠনের ভিতর থেকে আসা। পরের প্রশ্নে যাই আমরা। সাম্প্রতিক কতটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়? 5টি ব্যাংককে আমরা জানি, 5টি ব্যাংককে একসাথে করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি সরকার গঠন করে। এই প্রশ্নটা গত বছরের জন্য বেশি প্রাসঙ্গিক ছিল, এখন একটু প্রাসঙ্গিকতা হারিয়েছে। তারপর আমরা সবাই জানি কয়টি? 5টি। বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি হিসেবে বিবেচিত হয়? মৌলিক প্রশ্ন, অনেক প্রাচীন প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসছে। 1997 চট্টগ্রাম আর্থকোয়েক, ঠিক আছে, চট্টগ্রামের ভূমিকম্পটাকে সবচেয়ে শক্তিশালী মনে করা হয়। পরের প্রশ্নে যাই। ভূমিকম্প নিয়ে একটু জেনে রাখবেন, কারণ ভূমিকম্প দুর্যোগটা বাংলাদেশে একটু বেড়ে গেছে, এখান থেকে পরীক্ষা আসতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? কবে প্রতিষ্ঠা করা হয় কেউ বলতে পারবেন? বিচার বিভাগ স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? অন্তর্বর্তী সরকার এটি করেছিল, কি বলতে পারবেন? 30 নভেম্বর 2025, 30 নভেম্বর। এটা বর্তমানে এটা পরীক্ষা আসবে না কেন, এটা প্রাসঙ্গিকতা হারিয়েছে। এটা নিয়ে বর্তমান সরকার এখান থেকে একটু সরে আসা, এটা নিয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই। পরের প্রশ্নে যাই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতাকে? এই রচয়িতা হচ্ছে গোবিন্দ হালদার। বাট আমি বলে রাখি, আপনারা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তারপর ভাষা আন্দোলন কেন্দ্রিক যে গানগুলো আছে, এই গানগুলো গীতিকার সরকার সম্পর্কে একটু জেনে রাখবেন। হ্যাঁ, রচয়িতা সম্পর্কে জেনে রাখবেন। যেমন এটা গোবিন্দ হালদার। আব্দুল লতিফের কথা বলা আছে, আব্দুল লতিফের ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, এই জাতীয় আপেল মাহমুদের গান আছে। এই গানগুলো ওনাদের দ্বিজেন্দ্র রায়ের গান আছে। কোনটা? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কয়েকজনের আরও যারা আছেন তাদের গানগুলো, একটা দুটো করে গান আছে, এগুলো একটু জেনে রাখবেন, পরীক্ষা আসে এখান থেকে। এটাও কিন্তু কোনোভাবে মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন। পরের প্রশ্নে দেখি আমরা। মুদ্রাস্ফীতি ঘটে যখন, মুদ্রাস্ফীতি অর্থনীতি রিলেটেড প্রশ্ন। এই যে অর্থনীতি একটা অধ্যায় ছিল আমাদের, দেখেন এই অর্থনীতি রিলেটেড প্রশ্ন। মুদ্রাস্ফীতি ঘটে কখন? যখন আমরা জানি যখন পণ্যের তুলনায় মুদ্রা সরবরাহ বাজারে বেড়ে যায়, পণ্য যা আছে সেই আলোকে মানুষের হাতে প্রচুর মুদ্রা থাকে, তখন মূল্যস্ফীতি ঘটে, ঠিক আছে, মুদ্রাস্ফীতি ঘটে। তাহলে অর্থের যোগান বৃদ্ধি পায়, সি, উত্তর হচ্ছে সি, অর্থের যোগান বৃদ্ধি পায়, ঠিক আছে। মেশিন লার্নিং কোনটির উপশাখা? মেশিন লার্নিং এটা একটা আইসিটি রিলেটেড প্রশ্ন। আমরা প্রথমে বলেছিলাম একটা দুটো প্রশ্ন থাকে আইসিটি রিলেটেড, একটা দুটো মেন্টাল এবিলিটি রিলেটেড, বাংলাদেশের রিলেটেড, ইন্টারন্যাশনাল রিলেটেড। সেক্ষেত্রে মেশিন লার্নিং এটি কিসের উপশাখা? এটা আমরা পারি সবাই, এআই বলে থাকি, তাই না? এ এর বাংলা কি? ইংরেজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে মেশিন লার্নিং কিসের উপশাখা? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এআই বলে হয়তো আপনারা বুঝতেন ভালো, এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ডিপ লার্নিং, মেশিন লার্নিং না এসে ডিপ লার্নিং আসতে পারতো, তখন উত্তর হবে কি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই সম্পর্কিত এআইয়ের বিষয়গুলো আপনারা একটু জেনে নেবেন, কারণ আইসিটির আগে আসতো কম্পিউটার জনককে, তারপর আইসিটি পুনরূপ কি, এই টাইপের প্রশ্ন এখন আর আসে না। এখন যেহেতু আপগ্রেড হয়েছে প্রযুক্তি, তাহলে প্রশ্নগুলো একটু আপগ্রেড হয়ে গেছে, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নগুলো আমরা দেখলাম, 30টা প্রশ্ন থাকে। বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে 30টা প্রশ্ন থাকে, তার মধ্যে 15 থেকে 20টা থাকে বাংলাদেশ রিলেটেড, আর 10 থেকে 12টা থাকে ইন্টারন্যাশনাল রিলেটেড। এর মধ্যে আবার মেন্টাল অ্যাবিলিটি 1-2টা চলে আসে, প্রযুক্তি 1-2টা চলে আসে। এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট আলোচনা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আমরা আলোচনা করতে পারবো না, কারণ আমাদের সময় স্বল্পতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এমনি বলে রাখি, বি ইউনিটে প্রশ্ন আসবে 40টা, বি ইউনিটে 40টা প্রশ্ন আসবে।
জিকের। আর ডি ইউনিটে আসবে 20টা প্রশ্ন। ডি ইউনিট নিয়ে আমরা বলেছি আমাদের মান বন্টনের সময়। তাহলে বি ইউনিটে 40টা প্রশ্ন, মানে আর্টসের যে মানবিক ইউনিট আছে 40টা জিকে থাকবে, আর ডি ইউনিটে থাকবে 20টা। ঠিক আছে, ডি ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের প্রশ্নগুলো আমরা একটু দেখি। বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর কোনটি? এই প্রশ্নটা দীর্ঘ সময় ধরে পৃথিবীতে শীর্ষ জনবহুল শহর ছিল জাপানের টোকিও। এই লাস্ট 2-3 বছর ধরে জাপানকে টপকে শীর্ষ জনবহুল শহর হয়ে যায় কোনটি? জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। সেই জন্য এই প্রশ্নটা আসে পরীক্ষায়, ইন্দোনেশিয়ার জাকার্তা। এখানে পরীক্ষা আসছে দ্বিতীয় জনবহুল হচ্ছে কোনটি বলুন তো? ঢাকা। দ্বিতীয় জনবহুল ঢাকা, কিন্তু শীর্ষ জনবহুল সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে কোন শহরে? জাকার্তা। 1 নাম্বার হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। 2 নাম্বার হচ্ছে ঢাকা। 3 নাম্বার হচ্ছে টোকিও, জাপানের টোকিও। এই টোকিও ছিল এতদিন 1 নাম্বারে। টোকিও থেকে তার জনসংখ্যা একটু কমে জাকার্তার জনসংখ্যা বেড়ে যায় ইন্দোনেশিয়ার জাকার্তায়। জাকার্তা এখন ফার্স্ট এবং ঢাকা সেকেন্ড জনসংখ্যায়, সবচেয়ে বেশি জনসংখ্যায়। প্রশ্নটা 3 ভাবে আসতে পারে। শীর্ষ জনবহুল শহর কোনটি? ইন্দোনেশিয়ার জাকার্তা। 2 নম্বরে কি আছে আসতে পারে? ঢাকা। অথবা তৃতীয় শীর্ষ জনবহুল শহর কোনটি? টোকিও। যেভাবে আসুক আশা করি আমরা উত্তর করতে পারবো। ICESCR এর পূর্ণরূপ কোনটি? এটি শুধু একটু পূর্ণরূপ এসেছে, বিস্তারিত বলবো না আমরা। ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। এই হচ্ছে 1966 সালে সম্ভবত জাতিসংঘের সাধারণ পরিষদে 1966 সালে এই আইনটি পাশ হয়। ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, মানুষের মানবাধিকার, সামাজিক অধিকার বিষয়ক একটি বিল ছিল সেটি। কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয়? এটা আপনারা উত্তর করেন তো দেখি। সহজ প্রশ্ন, আপনাদের জন্য একটা সহজ প্রশ্ন দিলাম। কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয়? আমরা নাম জানি মোহাম্মদ বিন কাসিম, তাই না? সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে এদেশে ইসলামের আবির্ভাব ঘটায়। আপনারা বলুন কখন সেটা করেন তিনি, কত শতাব্দীতে? কেউ বলতে পারবেন দেখি, কেউ উত্তর করবেন? কেউ উত্তর করতে পারবেন? পারবেন কেউ? আমরা জানি 712 সালে, তাই না? 712 খ্রিস্টাব্দে। তাহলে সেটা 8ম শতাব্দী হয়। 8ম শতাব্দীতে কি করে এই উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্নে যাই। কোন মুসলিম নারী প্রথম নোবেল পুরস্কার পান? এ পর্যন্ত 4 জন মুসলিম নারী নোবেল পুরস্কার পান। 4 জন, সংখ্যাটা জেনে রাখা দরকার। সবার আগে কে পান? কে বলতে পারবেন? শিরিন এবাদি, ইরানের শিরিন এবাদি। তিনি 2003 সালে প্রথম মুসলিম নারী হিসেবে নোবেল পুরস্কার পান। তিনি একজন মানবাধিকার কর্মী। ঠিক আছে, তারপর আরও নোবেল নার্গিস মোহাম্মদী পান 2011 সালে, আরও বসন্ত কেন্দ্রিক। বেনজির ভুট্টো কখনো পাননি। 2014 সালে পান মালালা ইউসুফজাই। ঠিক আছে, 2014। এভাবে করে মোট 4 জন নারী নোবেল পুরস্কার পান। তাওয়াক্কুল কারমান একজন আছেন, তিনিও ইরানের, তার নামটা এখানে আসেনি। তিনি সহ 4 জন নারী কি হয় মুসলিম নারী যারা নোবেল পুরস্কার পান। পরের প্রশ্নে যাই। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 5 তারিখ জুলাই বিপ্লব হয়, এর 3 দিন পর 8 তারিখ হয়, তাই না? 8 আগস্ট। এটা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল প্রশ্নটা, এখন একটু হয়তো আসার সম্ভাবনা কম। তারপর আমরা জানি 8 আগস্ট 2024 সালে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। পরের প্রশ্ন। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের নির্বাচন একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন।
118 নম্বর, এটাও সংবিধান থেকে পড়বেন এই অধ্যায়টা। 118 নম্বর অনুচ্ছেদের আলোকে নির্বাচন কমিশন কি হয়, গঠিত হয়, এবং প্রধান নির্বাচন কমিশনার সহ কয়েকজন কমিশনার থাকেন। বর্তমান নির্বাচন কমিশনার কে বলুন তো? কাজী হাবিবুল আওয়াল তো নেই, কে এম নুরুল হুদা নেই, এ এম নাসির উদ্দিন, হ্যাঁ এ এম নাসির উদ্দিন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। ঠিক আছে, এই প্রশ্নটা গত বছর এসেছিল, কারণ গত বছর নির্বাচনের একটা আবহ ছিল, নির্বাচন কেন্দ্রিক পরীক্ষা হওয়াতে বেশি প্রাসঙ্গিক ছিল। এবছর হয়তো একটু প্রাসঙ্গিকতা হারিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কয়টি সংস্কার কমিশন গঠন করেছিল? এটা আমরা সবাই পারি। কয়টি সংস্কার কমিশন গঠন করে? মোট 11টি। বিভিন্ন সংবিধান সংস্কার কমিটি, জনপ্রশাসন সংস্কার কমিটি, এভাবে করে সরকার মোট 11টি সংস্কার কমিশন গঠন করে। এটা ওই সময়ের জন্য বেশি হট টপিক ছিল 11টি। ঠিক আছে, সংস্কার কমিশনগুলো একটু জেনে রাখবেন। এগুলো নিয়ে এখনও পত্রিকায় লেখালেখি হয়, এখনও আলোচনা রাখে, যে কোনো সময় আবার আসতেও পারে পরীক্ষায়। পরের প্রশ্ন যাই। বেলফোর ঘোষণা জারি করেছিল কোন দেশ? বেলফোর ঘোষণা বর্তমান পৃথিবীতে অশান্তির, মধ্যপ্রাচ্যে অশান্তির বড় একটি কারণ। এই বেলফোর ঘোষণা কোন দেশ জারি করেছিল বলেন তো? স্যার আর্থার বেলফোর কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন? যুক্তরাজ্য। তৎকালীন যে ইংল্যান্ড, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বেলফোর। 1917 সালের সম্ভবত 2 নভেম্বর 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি স্বাধীন ভূমি এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি ঘোষণা প্রকাশ করেন। সেটাকে বলা হয় বেলফোর ঘোষণা। সেই যে তিনি ওনারাদের যে ঘোষণা, সেই ঘোষণা কেন্দ্রিক 48-এর দিকে কি হয়, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এই যে তখন শুরু হলো সংঘাত, তখন থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসেনি। এই বেলফোর ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার কারণে কি হয়, মধ্যপ্রাচ্যে একটি দেশ ইসরায়েল কি হয়, বেনিফিট পায় এবং ফিলিস্তিন লুজার হয়। ঠিক আছে, আর্থার বেলফোর 1917 সালে তিনি কি করেন, সেটিকে জারি করেছিলেন। দি 100 বইটি কার লেখা? দি 100 100 জন, 100 মানে 100 জন বিখ্যাত মনীষীর জীবনী নিয়ে, ঘটনা নিয়ে লেখা বই। শীর্ষে রাখা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইন, তারপর নিউটন, এভাবে তো ওনাদের বিষয়ের ঘটনাগুলো নিয়ে দি 100 বইটি লেখা। প্রশ্ন হচ্ছে বইটি কে লিখেছিলেন? কে বলতে পারবেন? মাইকেল এইচ হার্ট, তাই না? মাইকেল এইচ হার্ট, এই বইটির লেখক হচ্ছে মাইকেল এইচ হার্ট। আপনারা বিখ্যাত মানুষদের বইগুলো একটু জেনে রাখবেন, যেমন নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম, অমর্ত্য সেনের বইগুলো, ডক্টর ইউনূসের বইগুলো, বারাক ওবামা আছেন। ওনাদের লেখা যে বইগুলো বা জীবনী আছে, এই বইগুলোর নামগুলো একটু জেনে রাখবেন। পরীক্ষায় ওনাদের লেখা বই থেকে কখনো কখনো প্রায় সময় একটা আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা মাইকেল এইচ হার্ট হচ্ছেন দি 100 বইটির লেখক। পরের প্রশ্নে যাই। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতাকে? দেখেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে একটা প্রশ্ন পেয়েছি আইসিটি কেন্দ্রিক, এখানে একটা পাচ্ছি, অর্থাৎ আইসিটি কেন্দ্রিক একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ডিপসিকের প্রতিষ্ঠাতাকে বলুন তো কে? এলন মাস্ক তো হবে না, মার্ক জাকারবার্গ না, স্টিভ জবস না, লিয়েন ওয়েনফাং। ঠিক আছে, বি উত্তর হবে কি? বি। আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন নিশ্চয়ই, আমাদের অল্প কিছু সময় আছে, আমাদের অল্প কিছুর মধ্যে আমরা শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন নেই আশা করি, কারো কোনো প্রশ্ন নেই। তাহলে ডিপসিকের প্রতিষ্ঠা থেকে আমরা জানলাম। পরের প্রশ্নে যাই। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? হ্যাঁ, এখানেই কনফিউশন আছে, এক একজন এক একটা বলেন। কেউ বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে, কেউ বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এইটা এখন পর্যন্ত জুলাই অধিদপ্তর যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে লেখা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তো এখন পর্যন্ত উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঠিক আছে, কোথাও কোথাও উত্তর দেওয়া আছে কি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাট ওয়েবসাইটে লেখা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঠিক আছে, আর হ্যাঁ, এটা নিয়ে আর খুব বেশি জানার নেই। এখন যে জুলাই জাদুঘর উদ্বোধন হয়েছে, জুলাই জাদুঘর থেকে একটু দেখে রাখবেন কখন উদ্বোধন হয়, সেখান থেকে একটু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। প্রসঙ্গ চেঞ্জ হয়ে এখন ওই প্রসঙ্গ থেকে আসতে পারে, পড়ার সময় একটু কৌশলী হয়ে সেই জিনিসটা খেয়াল রাখবেন। বাংলাদেশের প্রথম সরাসরি নির্বাচিত
রাষ্ট্রপতির নাম কি? এটা আপনারা পারেন সবাই। বাংলাদেশের প্রথম সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি কে? জিয়াউর রহমান। জিয়াউর রহমান হচ্ছেন সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি। 1978 সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচন প্রথম জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে 1978, জিয়াউর রহমান। ঠিক আছে, পরের প্রশ্নে যাই আমরা। দুর্নীতি দমন কমিশনের পূর্ব নাম কি? প্রশ্নটা খুব বেশি আলোচিত নয়। দুর্নীতি দমন ব্যুরো। দুর্নীতি দমন কমিশনকে আগে বলা হতো দুর্নীতি দমন ব্যুরো। ঠিক আছে, এটুকুই। এটা নিয়ে আমরা আর না বলি। বিশ্ব ইতিহাসে 1789 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? এটা একটু জানবেন ভালো করে। বিশ্ব ইতিহাসে 1789 কেন বিখ্যাত? 1789 সালে কি হয়েছিল? আমরা জানি ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব 1776 সালে যখন আপনার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, ফ্রান্স সরকার কি করে? যুক্তরাষ্ট্রের পক্ষ নেয় এবং তাদেরকে অর্থ সরবরাহ করে। এক পর্যায়ে ফ্রান্সে কি হয়? অর্থ সংকট দেখা দেয়। তখন সরকার ট্যাক্স বাড়িয়ে দেয় বুর্জুয়াদের উপর, অর্থাৎ যারা ধনী তাদের উপর। হ্যাঁ, তখন তারা আবার আন্দোলন শুরু করে। তাদের পক্ষে কারা যুক্ত হয়? সকল শ্রেণী পেশা মানুষ যুক্ত হয়। এক পর্যায়ে সরকারের পতন হয়। সেই পতনটাকে বলা হয় বাস্তিল দুর্গ পতন হয়। 1789 থেকে 1799 পর্যন্ত 10 বছরের সংগ্রাম। এবং কি এই তারিখটা হচ্ছে ফরাসি বিপ্লবের সাথে জড়িত। এই 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের সাথে সাথে কি হয়? ফরাসি বিপ্লব শেষ হয়। 30 বছর বয়সে নেপোলিয়ন ক্ষমতায় আসে এবং তখন থেকে ফ্রান্সের শাসন ব্যবস্থা একটু অন্যরকম হয়। এই জন্য নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। মনে রাখবেন, নেপোলিয়নকে বলা হয় তাকে ফরাসি বিপ্লবের শিশু। উত্তর হচ্ছে ফরাসি বিপ্লব। ঠিক আছে, বাংলাদেশ বিপ্লব, আমেরিকান বিপ্লব হবে না, গৌরবময় ব্রিটিশ বিপ্লবও হবে না। উত্তর হচ্ছে ফরাসি বিপ্লব। পরের প্রশ্নে যাই। আমরা প্রায় শেষের দিকে এসেছি। বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায়? বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির একটি শহরে, ফ্রাঙ্কফার্ট। ঠিক আছে, ফ্রাঙ্কফার্টে জার্মানির বিশ্বের সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটা শহরের কিছু বিশেষত্ব আছে, যেমন জেনেভা সম্মেলনের জন্য পরিচিত। প্রচুর কি হয়? সংস্থার সদর দপ্তর সেখানে অবস্থিত, সম্মেলন হয়ে থাকে। ফ্রাঙ্কফার্ট হচ্ছে এখানে বইয়ের জন্য বিখ্যাত, বই মেলার জন্য। হনুজ, দিল্লি দূর অস্ত, দিল্লি এখনও অনেক দূর। উক্তিটি কার? দিল্লি এখন অনেক দূর। আমরা কথায় কথায় বলে থাকি, এত খুশি হইও না, এত লাপাইও না, দিল্লি অনেক দূর। মানে কোনো কিছু শুরু করার আগেই অতি এক্সাইটেড না হওয়ার জন্য সেটা বলা হয় তাকে। এই উক্তিটি সুন্দর একটি উক্তি করেছিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া তিনি গিয়াসউদ্দিন তুগলক, দিল্লির শাসক গিয়াসউদ্দিন তুগলককে উদ্দেশ্য করে এটা বলেছিলেন। ওনাকে মনে হয় নিজামুদ্দিন আউলিয়া, এমন একটি ঘটনা আছে, ওনাকে দিল্লি থেকে বের হয়ে যেতে বলেছিলেন। বের হয়ে যেতে বলায় তখন তিনি এই উক্তিটা করেছিলেন যে দিল্লি এখন অনেক দূর। আর ওই সময় মনে হয় একটা রোড অ্যাক্সিডেন্টে গিয়াসউদ্দিন তুগলক কী করেন? মারা যান। এই কথাটার সাথে মিলে যায়। হ্যাঁ, তখন থেকে এই কথাটা মানুষের মধ্যে চলে আসে, কোনো কাজ শুরু করার আগে অতি উত্তেজিত হয়েও না, অতি আগ্রহী হয়ে যেও না, মানে সব কিছুর একটা সময় আছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলেছিলেন উক্তিটা। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন হচ্ছে উপকূলীয় বন। সুন্দরবনের বাংলাদেশে পড়েছে 62%। সুন্দরবনের যে এরিয়া তার 62% বাংলাদেশে পড়েছে এবং 38% ভারতে। ঠিক আছে, সুন্দরবন কেন্দ্রিক যে নদী, সুন্দরবনের যে বৃক্ষগুলো, এইগুলো একটু জেনে রাখবেন। এখান থেকে পরীক্ষা আসতে পারে, হয়তো এটা আসবে না। সুন্দরবনের আয়তন আসতে পারে, সুন্দরবনের নদীগুলো আসতে পারে, গাছের নামগুলো আসতে পারে, কী কী বৃক্ষ আছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পড়ার সময় এভাবে বৈচিত্র্য রেখে যদি পড়েন, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক উত্তর করতে আশা করি কোনো সমস্যা হবে না। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত? 24-25 অর্থ বছর শেষ হয়ে গেছে। এখন যদি পরীক্ষায় আসে 25-26 অর্থ বছর নিয়ে আসবে। 25-26 অর্থ বছরে মাথাপিছু আয় আসতে পারে। প্রতি বছর এটা চেঞ্জ হয়। জাতীয় প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বেন, বাদ না এডিট করে পড়বেন, অর্থাৎ আপডেট করে পড়বেন। 24-25 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $820। এটা বিবিএসের মতে। যদি অর্থনৈতিক সমীক্ষা আসে চেঞ্জ হয়ে যাবে। বিবিএস এবং অর্থনৈতিক সমীক্ষার তথ্য ভিন্ন। পরীক্ষা বিবিএস থেকে এসেছে না অর্থনৈতিক সমীক্ষা থেকে চেয়েছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরোই হচ্ছে বিবিএস। এখন 25-26-এ বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে এটা ছিল তখনকার উত্তর। এখন উত্তর হচ্ছে 3020। 200 বেড়েছে, 3020
মার্কিন ডলার। বর্তমান 25-26 অর্থ বছরে বিবিএসের তথ্য মতে মাথাপিছু আয় হচ্ছে 3020 মার্কিন ডলার। অর্থাৎ আপনার প্রশ্নটা বাদ দিবেন না, প্রশ্নটা পড়বেন কিন্তু আপডেট করে পড়বেন, একটু ঘাটাঘাটি করে বইয়ে অথবা ইন্টারনেটে চার্জ দিবেন, চার্জ দিয়ে ততটা আপডেট করে নেবেন। এটা তখন প্রয়োজন ছিল, এখন প্রয়োজন নেই বলে কেটে দেবেন না, একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে এই প্রশ্নটাই ভিন্নভাবে পড়বেন। ওকে, আমাদের মনে হয় শেষের দিকে এই তো প্যানোরামা। আপনাদেরকে একটা বইয়ের কথা বলেছিলাম জিকের জন্য সবচেয়ে প্র্যাকটিসের জন্য, ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য আমার মনে হচ্ছে প্যানোরামাটা ভালো বই, আমার ভালো লেগেছিল। অধ্যায়ভিত্তিক, সাব টপিক টপিক না শুধু সাব টপিক অনুযায়ী আছে, এটা একটু দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেভাবে আমরা বলেছি ইনশাল্লাহ ইন্টার পরীক্ষা চলছে, ইন্টার পরীক্ষাগুলো একটু ভালো করে দিয়ে সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকেই পুরোপুরি প্রিপারেশন শুরু করে দিবেন, একটু প্ল্যানিং করে প্রত্যেক বিষয়ের। আমি জিকের কথা বলেছি, বাংলা স্যার, ইংলিশ স্যার ওনারাও বলবেন, সুন্দর করে প্ল্যানিং করে আপনাকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, প্ল্যানিং করে আগাবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। বাকি কথা ক্লাসে হবে। কারো কোনো প্রশ্ন নেই, আমরা শেষ করব। কারো কি প্রশ্ন আছে আর কিছু জানার? না স্যার, একজন কি প্রশ্ন বলেই দিয়েছেন না স্যার শুরুতেই। ওকে, তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্টার পরীক্ষাগুলো ভালো করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।